এইটা আমাদের ওই হ্যান্ডবুকটা, আইটি গভর্নেন্স হ্যান্ডবুকের আমরা একদম শেষের দিকে চলে যাচ্ছি, কারণ এটা লাস্টেই থাকবে। রেফারেন্স বুক, এই তো। আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে নিশ্চয়ই। জি স্যার, দেখা যাচ্ছে। আমরা একটু এই 5টা এরিয়া নিজেরা একটু বোঝার চেষ্টা করি, তারপরে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো কিভাবে করব। প্রথমে লেখা আছে যে ডেমনস্ট্রেট দ্য নলেজ নেসেসারি টু অডিট ইনফরমেশন সিস্টেম ইন অ্যাকর্ডেন্স উইথ আইএস অডিট স্ট্যান্ডার্ডস টু অ্যাসিস্ট দ্য অর্গানাইজেশন উইথ প্রোটেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং ইনফরমেশন সিস্টেম। তার মানে আমাদের ফাইন্যান্সিয়াল অডিট যেরকম হয় যে একটা সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে আমরা রিভিউ করে আমরা ওপিনিয়ন ড্র করি, যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে, বা এটা আনকোয়ালিফাইড ওপিনিয়ন বা আনমোডিফাইড ওপিনিয়ন দেই, বা ওটার পাশাপাশি আমরা হয়তো সাবজেক্ট ম্যাটার অনুযায়ী বা যদি ম্যাটেরিয়ালিটি অনুযায়ী অন্য কোনো মডিফিকেশন প্রয়োজন হয় মডিফাইড রিপোর্ট দিই। তাহলে এখানেও কিছু স্ট্যান্ডার্ড আমাদের আছে, আমরা স্ট্যান্ডার্ড গুলো দেখবো। আর তারপরে নিচে আছে এ নাম্বারে, এক্সিকিউট এ রিস্ক বেসড আইএস অডিট স্ট্র্যাটেজি ইন কমপ্লায়েন্স উইথ আইএস অডিট স্ট্যান্ডার্ডস টু এনশিওর দ্যাট কি রিস্ক এরিয়া আর অডিটেড। তার মানে এখানেও আমাদের একটা অডিট স্ট্র্যাটেজি বা অডিট প্ল্যান দাঁড় করাইতে হবে, যেটা আমরা ফাইন্যান্সিয়াল অডিটে করি। অডিট প্ল্যান, অডিট স্ট্র্যাটেজি, ওই অনুযায়ী তারপরে চেকলিস্ট ডেভেলপ করা। বি নাম্বারে আছে প্ল্যান স্পেসিফিক অডিটস টু ডিটারমাইন ওয়েদার ইনফরমেশন সিস্টেম আর প্রোটেক্টেড, কন্ট্রোল অ্যান্ড প্রোভাইড ভ্যালু টু দ্য অর্গানাইজেশন। এখানে 3টা এরিয়া তারা স্পেসিফিক করে দিয়েছে আমাদেরকে ক্লিয়ার করার জন্য। প্ল্যান স্পেসিফিক অডিট টু ডিটারমাইন ওয়েদার ইনফরমেশন সিস্টেমস আর প্রোটেক্টেড, তাহলে অর্গানাইজেশনে যে ইনফরমেশন সিস্টেমটা ইউজ করছে এটা সিকিউরড এবং প্রোটেক্টেড, এটা কন্ট্রোলড বাই স্ট্যান্ডার্ড, কন্ট্রোল বাই রুলস রেগুলেশন, দেন কন্ট্রোল বাই পলিসি গাইডলাইন অ্যান্ড প্রোভাইড ভ্যালু টু দ্য অর্গানাইজেশন। তাহলে অর্গানাইজেশনে এটা ভ্যালু প্রোভাইড করে। তাহলে এই ভ্যালু কিভাবে প্রোভাইড করে, যে যে কোনো ইনভেস্টমেন্ট করলে আমরা সেটার ভ্যালু ফর মানি চিন্তা করি। ইনভেস্টমেন্টের এগেনস্টে আমার কি কি এখানে রিটার্ন পাচ্ছি, সেই রিটার্নের সাথে আমার বিজনেসের ইম্প্যাক্টে কি কি চেঞ্জ হচ্ছে, বা অনেক ক্ষেত্রে আমরা এগুলোর কস্ট বেনিফিট অ্যানালাইসিস করি। তো এই বিষয়গুলো কনসিডার করে আমাদেরকে বি বি নাম্বারে বলছে প্ল্যান স্পেসিফিক অডিট টু ডিটারমাইন whether information system are protected, controlled and provide value to the organization। তাহলে এইটা কিন্তু স্পেসিফিক একটা এরিয়া। এই এরিয়ার জন্য আমাদেরকে অডিট প্ল্যান করতে হবে, সিস্টেম ডিজাইন করতে হবে, যেন অডিট করে এই 3টা এরিয়া কভার করে আমরা অপিনিয়ন ড্র করতে পারি, মানে আমরা রিপোর্ট ইস্যু করতে পারি। দেন সি নাম্বারে আছে, সি নাম্বারে বলছে যে কন্ডাক্ট অডিটস ইন অ্যাকর্ডেন্স উইথ আইএস অডিট স্ট্যান্ডার্ড টু অ্যাচিভ প্ল্যান্ড অডিট অবজেক্টিভ। তাহলে আমরা যে অডিট অবজেক্টিভ অ্যাচিভ করতে চাচ্ছি সেই অডিটের কাজগুলো যে আইএস স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা এই অনুযায়ী আমাদেরকে অডিট কন্ডাক্ট করতে হবে। কমিউনিকেট অডিট রেজাল্টস অ্যান্ড মেক রিকমেন্ডেশনস টু কি স্টেক হোল্ডার্স থ্রু মিটিং অ্যান্ড অডিট রিপোর্টস টু প্রমোট চেঞ্জ হয় নেসেসারি। তাহলে আমরা অডিট করার পরে আমাদের যে রেজাল্ট আসছে, আমরা যেরকম ড্রাফট রিপোর্ট শেয়ার করি বা অবজারভেশনগুলি শেয়ার করে কি করি, বোর্ড অফ ডিরেক্টরস এর সাথে, বা আমাদের অডিটিং এর ভাষায় দোজ চার্জ উইথ গভর্নেন্স, যে মেম্বাররা থাকে কমিটির, বা অন্যভাবে বললে বোর্ড অফ ডিরেক্টরস, তাদের সাথে আমরা শেয়ার করি, তাদের ওপিনিয়ন জানি, তাদের কাছ থেকে ফিডব্যাক পাই। অনেক ক্ষেত্রে আমরা বলি যে ম্যানেজমেন্টের রেসপন্স পাই, সেই রেসপন্সের ভিত্তিতে আমরা পরবর্তীতে ফাইনাল রিপোর্ট ইস্যু করি। এবং এই প্রক্রিয়াগুলো মিটিং এর মাধ্যমে হয়। বিভিন্ন গ্রুপের সাথে আমরা মিটিং করতে পারি, যারা আসলে আমাদের ভাষায় ফোকাসড গ্রুপ। ফোকাসড গ্রুপ কেন বলছি আমরা, কারণ আমরা যদি অ্যাকাউন্টিং এর বিষয় নিয়ে টেকনিক্যাল নোহাউ নিয়ে শেয়ার করতে চাই, তাহলে হয়তো আমরা ওইখানকার চিফ অ্যাকাউন্ট্যান্ট বা সিএফও বা হেড অফ অ্যাকাউন্টস তাদের সাথে আলোচনা করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফোকাস গ্রুপ হচ্ছে ওইখানকার ফাইন্যান্স ডিপার্টমেন্টের যারা সিনিয়র বা যারা রেসপন্সিবল পিপল। বাট যদি আমাদের ম্যানেজমেন্ট নিয়ে, পলিসি নিয়ে, গাইডলাইন নিয়ে, অপারেশন নিয়ে প্রশ্ন থাকে বা অবজারভেশন থাকে, তখন আমরা হয়তো বোর্ড অফ ডিরেক্টরের সাথে কথা বলবো। এই জন্য স্পেসিফিক ফোকাস গ্রুপের সাথে মিটিং করে আমাদের এটা স্টেক হোল্ডারদেরকে বা তাদেরকে জানাইতে হবে, তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে ফাইনাল রিপোর্ট ইস্যু করতে হবে, এবং ওই অনুযায়ী তাদেরকে রিকমেন্ডেশন দিতে হবে। রিকমেন্ডেশনের পরবর্তীতে তারা যদি প্রয়োজন মনে করে এটাকে চেঞ্জ করবে, প্রমোট করবে, বা হচ্ছে যে এনহ্যান্স করবে, মডিফাই করবে, করতে পারে। দেন ফাইনাল পয়েন্টটা ইলাবোরেট করেছে, কন্ডাক্ট অডিট ফলো আপস টু ডিটারমাইন whether appropriate actions have been taken by management in a timely manner। আমরা যখন অডিট করব বা অডিট করি, তারপর কিছু অবজারভেশন আমরা বা ফাইন্ডিংস আমরা শেয়ার করি, বা কিছু নন কমপ্লায়েন্স শেয়ার করি। এইগুলো যদি লাস্ট ইয়ারও এরকম কোনো অবজারভেশন থেকে থাকতো বা অবজারভেশন অডিটররা দিয়ে রাখতো, তাহলে ওইটা ম্যানেজমেন্ট কিভাবে ফলো আপ করেছে, কিভাবে মিটিগেট করার চেষ্টা করেছে অ্যাপ্রোপ্রিয়েটলি, এবং কত সময়ের মধ্যে, সেটা কি তাদের
রেসপন্সিবল বা অ্যাপ্রোপ্রিয়েট টাইমের মধ্যে করেছে, নাকি আসলে অনেক বেশি সময় নিয়ে করেছে, যেটার জন্য প্রতিষ্ঠানের থ্রেড বা বিভিন্ন ধরনের নন কমপ্লায়েন্স হয়ে থাকতে পারে। তো এই যে এরিয়াগুলো আমাদের অডিটে ডিফাইন করা, আমরা যদি নিজেরা একটু অ্যানালাইসিস করি যে আমরা যে ফাইন্যান্সিয়াল অডিট করি তার সাথে এখানে কি কি মিল পাওয়া যায়, বা স্টেপগুলো কি আমরা কি আসলে নিজেরা ভার্চুয়ালি চিন্তা করতে পারি, বা আমাদের ফাইন্যান্সিয়াল অডিটের সাথে কোনো মিল কি এখানে আছে নাকি কোনো মিল নাই? মিল রয়েছে স্যার। আচ্ছা, যদি মিল থাকে তাহলে আমাদের চিন্তা করতে, বুঝতে বা এটা পড়তে আচ্ছা, সহজ, একটু সহজ হবে। সহজ হবে কারণ কি, তখন কিছু কিছু জিনিস আমাদের পরিচিত মনে হবে। আর যদি আমরা একদম এটাকে মনে করি, তাহলে দেখা যাবে যে এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, বুঝতেও পারতেছি না আমরা। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এইটার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য প্রতিটা ক্লাসে আমি যেভাবে অন্য সময় বলি, আমরা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য ওপেন সোর্স থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু ম্যাটেরিয়াল ইনফরমেশন কপি করে করে আমরা এটার এগেইনস্টে সাজাই। ওইটা থেকে আমরা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করি। তারপরে হচ্ছে আমরা সরাসরি আমাদের যে রেফারেন্স আছে সেটাতে আমরা যেতে পারি। আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে, ইনফরমেশন সিস্টেম অডিটিং লার্নিং অবজেক্টিভ 5। জি দেখা যাচ্ছে। তো এখানে আমরা প্রথমে যে ওইখানে এবিসি দেখে আসলাম, এবিসির পার্ট গুলো আমরা এখানে ক্লিয়ার করি। এবিসির এখানে প্রথমে লেখা আছে এক্সিকিউট এ রিস্ক based IS audit strategy in compliance with IS audit standard to ensure that the key risk area are audited। এটা আমরা বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে খুঁজে খুঁজে নিয়ে আসছি, এটা আপনাদের নলেজ ডেভেলপমেন্ট করার জন্য। আমি শেষে এটা মেইলে সবার সাথে শেয়ার করে দিব। আর এটার মূল পার্টটা আমাদের এমসিকিউ গুলো পড়তে হবে। আইসাকার যে আমাদের রিভিউ ম্যানুয়াল এবং কোশ্চেন ম্যানুয়াল আছে, ওইখান থেকে পড়লে হয়তো আমরা বেটার কোশ্চেন পাবো। এর বাইরেও বিভিন্ন সোর্স থেকেও কোশ্চেন পড়া যায়, বা মার্কেটে যদি আরো কোনো অ্যাভেলেবেল বই থাকে আমরা ওইটাও ফলো করতে পারি। তো প্রথমে আমরা বলছি যে রিস্ক বেসড ইনফরমেশন সিস্টেম আইএস অডিট স্ট্র্যাটেজি ফোকাসেস অন অ্যাসেসিং অ্যান্ড অ্যাড্রেসিং কি রিস্ক এরিয়া উইদিন অ্যান অর্গানাইজেশন। লাইক আমাদের ফাইন্যান্সিয়াল অডিটেও আমরা রিস্ক এরিয়াগুলোকেই প্রথমে ফোকাস করার চেষ্টা করি, এবং ওইখানে কি কি করি, যে এরিয়াগুলো আমাদের কাছে ক্রিটিক্যাল মনে হয় বা প্রায়োরিটাইজ করি আমরা, বা যেই এরিয়াগুলোতে মনে করি বিজনেস অবজেক্টিভ কমপ্লায়েন্স বা বিজনেসের রিকোয়ারমেন্টকে ফুলফিল করে না, ওইসব এরিয়াতে আমরা কম নজর দিই। বা যেসব এরিয়াতে বিজনেস অবজেক্টিভ মেটার করে এবং অবজেক্টিভ কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট আছে, এগুলোতে আমরা প্রপার ফলো আপ করি আমাদের গাইডলাইন অনুযায়ী, রুলস রেগুলেশন অনুযায়ী। সেম ওয়েতেও এখানেও আছে। আমরা এখানে ফলো করার জন্য আমরা সবসময় খেয়াল করি আইসাকা প্রোভাইডেড স্ট্যান্ডার্ড গাইডলাইন। লিখছে কি, দ্য ফলোইং স্টেপস আউটলাইন দ্য এক্সিকিউশন অফ রিস্ক বেসড আইএস অডিট স্ট্র্যাটেজি ইন অ্যাকর্ডেন্স উইথ আইএস অডিট স্ট্যান্ডার্ডস সাচ এস এস্টাবলিশড বাই আইসাকা। কারণ আমরা জানি যে অডিট স্ট্যান্ডার্ড করার জন্য আইসাকাই এই এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড বডি। এর বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠান করে, ওইগুলো কান্ট্রি স্পেসিফিক হয়। বাট আইসাকা যেটা করে এটা আসলে ইন্টারন্যাশনাল মানের হয়, এবং অনেকেই এটাকে অ্যাকসেপ্ট করে। কারণ এটা যদি কোনো কান্ট্রি অ্যাকসেপ্ট না করে, তাহলে তাদের নিজস্ব কোনো পলিসি গাইডলাইন তারা এস্টাবলিশ করে নিতে পারে। আমাদের দেশে যেরকম স্যার সিকিউরিটির আলাদা একটা অ্যাক্ট আছে, রুলস আছে, এটা হচ্ছে আমাদের দেশকে কেন্দ্র করে, বাট এটা হচ্ছে জেনারেল এবং আইটি ইন্ডাস্ট্রি স্পেসিফিক। জি বলেন, আপনার কি প্রশ্ন ছিল? স্যার একটা কোশ্চেন, যে মানে প্রিভিয়াস ইয়েতে বোধহয় একটা কোশ্চেন এরকম আসছে যে হুইচ স্ট্যান্ডার্ড উই ফলো ফর ইনফরমেশন সিস্টেম অডিট অথবা আইটি অডিট। তো জি এটা স্যার ওই যে কোশ্চেনের 4টা অপশন দেওয়া ছিল, যে আইএসও 227,001, জি তারপরে হচ্ছে যে আইএস, আইএফআরএস আর কোভিড। তো আনসার দেখলাম স্যার কোভিড। আর হ্যাঁ, কোভিড এখানে সম্পর্কে স্যার একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আমরা আমরা কোভিড সম্বন্ধে আপনাদেরকে শেয়ার করব। তো কোভিডের বিষয়ে যদি বলি, আসলে কোভিড কিন্তু আমাদের কোনো স্পেসিফিক অডিটিং স্ট্যান্ডার্ড না।
জি স্যার। তাহলে কোভিডের সঙ্গে আমাদের ভার্সন 5 বা কোভিড 5 বলি আর কি আমরা এটাকে, হ্যাঁ, গ্লোবালি এটাকে ফ্রেমওয়ার্ক হিসেবে অ্যাকসেপ্ট করেছে। মানে একটা হচ্ছে আমরা স্যার ফ্রেমওয়ার্ক, কতটুকু অ্যাকসেপ্ট করতে পারি স্যার এখানে আমি বলছি আপনাকে, একটা হচ্ছে যে জি স্যার। ফ্রেমওয়ার্ক আর আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড। জি স্যার। তাহলে ফ্রেমওয়ার্ক গুলি কি হয়, যেমন আমাদের কিন্তু অডিটিং এর ক্ষেত্রেও আইসাকার বা সরি ভুল বলছি, আইএস এর আইএফআরএস এর ফ্রেমওয়ার্ক আছে, আবার কতগুলি স্পেসিফিক জি স্যার। স্ট্যান্ডার্ডও আছে। তো যেখানে ধরেন আমাদের কোনো স্পেসিফিক স্ট্যান্ডার্ড কভার করে না, ওইখানে আমরা ফ্রেমওয়ার্ককে অ্যালাউ করার বা ফলো করার চেষ্টা করি। আমি ফাইন্যান্সিয়ালের কথা বলছি, তারপর আমরা এখানে আসি। কাজে ফাইন্যান্সিয়ালের সঙ্গে ম্যাচ করলে সুবিধা যেটা হবে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু সহজ হইতে পারে, আমার আইডিয়া। তাহলে আমরা যেখানে স্পেসিফিক IS 1 থেকে 40-র মধ্যে কোনো আইএস কে আমরা অ্যালাউ করতে পারছি না, 41-এর মধ্যে, তাহলে যাব। কিন্তু জি স্যার। আমাদের দেখা গেছে যে ওইখানে আমাদের একটা ফ্রেমওয়ার্ক আছে। তারপর হচ্ছে যে আমাদের প্রেজেন্টেশন গাইডলাইন আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশন আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে না। তো যেখানে কোনো স্পেসিফিক গাইডলাইন নাই, তখন আমরা ফ্রেমওয়ার্ক ফলো করি। কাজে ওই প্রশ্নটা যেখান থেকে আসছে, হয়তো ওইখানে স্পেসিফিক কোনো এরিয়াকে মেনশন করা হয় নাই, এই জন্য ওনারা ফ্রেমওয়ার্ক অনুযায়ী কোভিড 5 কে ওনারা ওইখানে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। আর ISO 27001 যেটা বলছেন, এটা ইনফরমেশন সিস্টেম জি স্যার। সিকিউরিটির জন্য একটা স্ট্যান্ডার্ড। ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ও, অর্গানাইজেশন একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেবল করেছে। এই স্ট্যান্ডার্ড কিন্তু অডিটিং স্ট্যান্ডার্ড না। এই স্ট্যান্ডার্ড হচ্ছে ওই জি প্রতিষ্ঠানের স্যার। জন্য বেঞ্চমার্ক। ওই প্রতিষ্ঠান যদি ইনফরমেশন সিস্টেম এনাবল ইয়েতে কাজ করতে চায়, এনভায়রনমেন্টে কাজ করতে চায়, তাহলে তারা এই স্ট্যান্ডার্ড মেনে তাদের অর্গানাইজেশনকে এস্টাবলিশ করতে পারে। তাহলে একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, জি স্যার। আর একটা হচ্ছে ISO, আপনি যেটা বললেন 27001। তাহলে জি স্যার। এই ISO 27001 এর মূল কনসেপ্ট হচ্ছে অর্গানাইজেশন তার বিজনেস সেট আপ করতে গিয়ে যদি ইনফরমেশন সিকিউরিটি ইউজ করে, তাহলে এখানে রিলেটেড সিস্টেমের সঙ্গে যে রিলেটেড রিস্ক থাকবে, এই রিস্ককে ম্যানেজ করার জন্য যে সিকিউরিটি বা ওটার উপরে তার কোম্পানির যে কন্ট্রোল থাকা দরকার, বেসড অন বেস্ট প্র্যাকটিস অথবা স্ট্যান্ডার্ড অন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড অন না, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মানের সেজন্য সিস্টেমটাকে ডেভেলপ করে। এই জন্য হলো আমাদের এই ISO 27001 কে ফলো করতে বলা হয়েছে। এটা আসলে সরাসরি অডিটিং স্ট্যান্ডার্ড না। এখন এটা আবার জি স্যার। অডিটিং স্ট্যান্ডার্ড আরেক ভাষায় কখন এই ISO যারা সার্টিফাই করে তারাও আসলে অডিট করে। তো জি স্যার। এরপর যখন একজন আইএসও অডিটর অডিট করবে টু সার্টিফাই দ্য স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেবিলিটি অন দ্যাট অর্গানাইজেশন, তখন সে এই স্ট্যান্ডার্ডকে ফলো করবে। তাহলে এটাও কিন্তু তার জন্য একটা অডিটিং স্ট্যান্ডার্ড, কিন্তু সেটা ইনফরমেশন সিস্টেম অডিটের না, সেটা হচ্ছে ISO অডিটের। আমরা কিন্তু কয়েকটা এরিয়া ভাগ করার চেষ্টা করছি যেন জি আমাদের স্যার। পরবর্তীতে মিসম্যাচ না হয়ে যায়, আমরা সেপারেট করে বলতে পারি। তাহলে আমরা জানলাম ফ্রেমওয়ার্ক, একটা এটা জানলাম স্যার গুলিয়ে স্ট্যান্ডার্ড। ফেলার একটা বিষয় আছে স্যার। স্যার জি স্যার এটা আইএসও স্ট্যান্ডার্ড আর আইইসির স্ট্যান্ডার্ড কি সেম স্যার? অনেক জায়গায় মানে অবলিক হ্যাঁ, অনেক জায়গায় স্ল্যাশ দিয়ে লেখা থাকে, অনেক জি জি জায়গায় স্যার। স্ল্যাশ দিয়ে লেখা থাকে। এবং এইটা যখন যারা ফলো করে, তারা আসলে এইভাবে ফলো করে যে এটা এস্টাবলিশ বাই অথবা বেস্ট নোন বাই ISMS। ISMS এর পুরো নামটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম। তো যারা ISMS ইমপ্লিমেন্ট করতে চায়, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করতে চায়, তারা আসলে ISO 27001 অথবা IEC 27001, দুইটার যে কোনো একটা বলে আর কি। তো এটার মূল কনসেপ্টটা হচ্ছে যে ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম অন দ্যাট অর্গানাইজেশনের মধ্যে আমরা ইনফরমেশন সিস্টেম সিকিউরিটিটা কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে স্যার, তাহলে বুঝতে আমরা পারছি। আমরা আমরা জাস্ট এগুলো একটু যদি কনসেপচুয়ালি ক্লিয়ার থাকি, তাহলে সঠিক উত্তর বের করতে হয়তো আমাদের কম প্রশ্ন মাথায় আসবে, বা আমরা সহজে চেষ্টা করবো আর কি। জি স্যার। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম, তাহলে আমরা বলতেছিলাম যে এই আইসাকার কতগুলো স্ট্যান্ডার্ড কে। আমি আমিন স্যার, একটু একটু সালাম স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কিছু নামানো লাগবে না, আমি আসছিলাম, এসে আবার একটু কাজে উপরে গেছিলাম। আমিন স্যার, ভালো আছি তো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আমি। নাইস টু সি ইউ। এগুলো দেখলে ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক, সবাই ভালো থাকি। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আমার meanwhile I have talked with your beloved students, কথা হয়েছে। আমি অন্য ইস্যুতে আসছিলাম। তো আমি ওই যেটা বলতে পারি নাই, মাই ডিয়ার ইউ অল, সেটা হলো যে বুধবারে ক্লাসটা আমাদের ফিজিক্যালি হবে। আমাদের এফআরসি চেয়ারম্যান ভদ্রলোক
হ্যাঁ, ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, উনি এডিশনাল সেক্রেটারি ইনক্লুডিং চার্জে আছেন। তো যেটা হলো যে একটা সেশন আমরা দেবো, তো উনি ভ্যাটে খুবই ভালো প্র্যাকটিক্যাল ইয়েতে। ওকে, মেকিং রিলেশনশিপ এক, সেকেন্ড হচ্ছে ইয়োর প্রপার স্টাডিজ গাইডেন্স, ওনারা কিভাবে কি নীতিমালা বিভিন্ন কিছু করেন, তো এফআরসি ইয়েতে আছে। তো এই জন্য যারা আছেন, কনভে মাই রিকোয়েস্ট ইউ অল, আমাদের 102 নম্বর ইয়েতে চলে আসবেন, ঠিক আছে? ক্যাপ্টেন, আমাদের কি জি যেন স্যার। ছিল? ইয়ে, নাম ভুলে যাই জি এটা। স্যার, ওয়াকিল স্যার। হ্যাঁ, ওয়াকিল, ওয়াকিল, একটু এটা মাথায় রাখি, হ্যাঁ, ঠিক আছে ইনক্লুডিং স্যার। ইউ অ্যান্ড অল, ইউ মাস্ট হ্যাভ টু কাম মাই ডিয়ার। ঠিক আছে স্যার। আর মোটামুটি আমাদের এখানে যে রুমটা 70-র কাছাকাছি, এটা যেন পূর্ণ হয় তাহলেই হয়। আপনি আসবেন। Recording stopped. তো স্যার ফিজিক্যাল, আমাদের কোনো সাথে পেপার নিয়ে আসতে হবে নাকি স্যার? এই জন্য রিকোয়েস্ট করবো যে সবাই যেন আসি, ক্লিয়ার ওয়াকিল? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, পারলে স্যার একটু সাথে মাথায় আমাদের রেখে কোনো বলা পেপার আনতে পরিষ্কার হবে করে। স্যার? না, সাথে আসবেন, ওই যে ক্লাস, ফিজিক্যাল ক্লাস যেভাবে করেন। ও আর আচ্ছা। আপনাদের যা প্রয়োজনীয় কাগজপত্র লাগে বা সিনপস, এগুলো আমরা দেবো। একটা সুন্দর একটা স্পেশাল সেশন হবে আমাদের লার্নের পটেনশিয়াল ভেরি ইয়াতে আমাদের ব্যাটে। তো আসুন, আসে একটু আমাদের ছাত্রদের দেখুন, সাথে কিছু করুন, আপনারা একটু দেখেও আসবেন। হ্যাঁ, আর আমি বিদায় নেই, ভালো টিচার আমাদের, রেসপেক্টেড আমার স্যার আমাদের কাস্টম একটা হয়নি স্যার ওইটা ক্লাস। রাকেশ বাবুরে দিয়ে আমরা করাই, এগুলো আপনাদের চিন্তার কারণ নাই। এটা আমরা আছি, আপনারা যখন পরীক্ষা বহু দূর, কত তারিখ? 27 তারিখ। এই জন্য উই আর হিয়ার কয়টা থেকে? and also getting your advice. We will also take decision, যা বলবেন। এবং আমরা যখন বন্ধ করব, তখন টেকিং ইউর কি বলে কনসার্ন, আপনাদের মতামত নিয়ে সব করবো, কাজেই সব ক্লাস হওয়াই হবে, ভয় নেই। তখন বিদায় নিই, আর কি বলে আমাদের আলামিন স্যারকে থ্যাংক ইউ এন্ড প্রেইং ফর ইউর ফিজিক্যাল ফিটনেস এন্ড আই থিঙ্ক নাইস স্যার বডি। বিদায় নিই, আসসালামু আলাইকুম, আবার আসবো, অসুবিধা নাই, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। Recording in progress. তাহলে আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে যে অডিটিং স্ট্যান্ডার্ড, অডিটিং ফ্রেমওয়ার্ক কোনটা কি, এটা আমরা বোঝার চেষ্টা করলাম। তাহলে আমরা যখন কোনো আইএএস অডিট প্ল্যান করব, তখন সবার আগে আমাদের অডিট স্কোপ এবং অবজেক্টিভকে ডিফাইন করতে হবে। এটা যে কোনো অডিটেই, শুধু আইএএস অডিট না, আমরা যে ফাইন্যান্সিয়াল অডিট করি সেক্ষেত্রেও। তাহলে অডিটের আমার একটা স্কোপ লাগবে যে আমি কোন এরিয়াতে কেন কাজ করব, এবং ওইটার গাইডেড প্রিন্সিপাল গুলো কি, তার ব্যাকগ্রাউন্ডে কি রুলস রেগুলেশনস আমাকে কমপ্লাই করতে হবে। বেসড অন দ্যাট আমরা কিছু অবজেক্টিভ সেট করি। তাহলে অডিট স্কোপও থাকে, একটা অবজেক্টিভও থাকে। তাহলে এইটা এস্টাবলিশ করার জন্য আমাদের জানতে হবে ওই বিজনেসের রিকোয়ারমেন্ট, ওই বিজনেসের গোল এবং রেগুলেটরি রিকোয়ারমেন্ট। আমরা কিছু কিছু জায়গায় বোল্ড করা আছে, যেন এই শব্দগুলি আমরা একটু মাথায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এস্টাবলিশ দ্য পারপাস অফ আইএস অডিট, অ্যালাইনিং ইট উইথ বিজনেস গোল অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্ট। কারণ আমরা যে অডিট করি, শুধুমাত্র অডিটিং স্ট্যান্ডার্ড বুঝেই কিন্তু অডিট করি না, সাথে সাথে আমাদের কিছু ইন্ডাস্ট্রি স্পেসিফিক লিগ্যাল বা রেগুলেটরি রিকোয়ারমেন্টও থাকে। ইনকাম ট্যাক্সকে ফলো করতে হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট কে ফলো করতে হয়। যদি লিস্টেড কোম্পানি হয় তাহলে আমরা কি করি, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কে ফলো করি বা তাদের গাইডলাইন নোটিফিকেশন কে ফলো করি। বা যদি কোনো ইন্ডাস্ট্রিতে স্পেসিফিক কোনো গাইডলাইন থাকে, শরিয়া কমপ্লায়েন্স থাকে বা অন্য কোনো কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট থাকে, ওইগুলো আমরা ফলো করি। ওইগুলো হচ্ছে কি রেগুলেটরি রিকোয়ারমেন্ট। আর পারপাসটা হচ্ছে বিজনেস গোলের উপরে আমাদের অডিট অবজেক্টিভটা ডিফাইন করা হয়। দেন এই অডিটের ক্ষেত্রে আমাদের আরেকটু খেয়াল রাখতে হবে, যেহেতু ইনফরমেশন বেসড ইনফরমেশন সিস্টেম আইএস অডিট, এখানে আইটি অ্যাসেটের যে বা আইটি অ্যাসেট যেটা ব্যবহার করা হয়েছে, যে বিজনেস প্রসেস এখানে আছে এবং যে ইন্টিগ্রেটেড সিস্টেম আছে, এই সিস্টেমে অপারেশন গুলো কিভাবে হয় এবং ক্রিটিক্যাল পয়েন্ট অফ অপারেশন কোনটা, যে অপারেশনাল পয়েন্টে আমাদেরকে অবশ্যই কমপ্লায়েন্স এবং রিকোয়ারমেন্ট ফুলফিল করতেই হবে। তাহলে এইটাও আমাদের অডিটের একটা মূল এরিয়া, যে এরিয়াটা আমাদের ডিফাইন করতে হবে যে আমরা কোন কম্পোনেন্ট নিয়ে কাজ করছি, আইটি অ্যাসেটকে বা বিজনেস প্রসেস এবং ইন্টিগ্রেটেড ইনফরমেশন সিস্টেমকে, ক্রিটিক্যাল অপারেশন কোন এরিয়াতে আছে এটা ফাইন্ড আউট করা। এটাও আমাদের অডিটের স্কোপ ডেফিনেশনের মধ্যেই থাকবে। এরপরে কমপ্লায়েন্স গুলো সব প্রতিষ্ঠানের জন্য একই রকম হয় না, তাহলে এই প্রতিষ্ঠানের জন্য কোনটা কোনটা অ্যাপ্লিকেবল ওটাকে আমাদের কনসিডার করে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টটাও অডিট অবজেক্টিভে লিখে ফেলতে হবে বা ডিফাইন করে ফেলতে হবে। এটা খুবই কমন, মানে মুখস্থ করার কিছু নাই। আমরা যেহেতু সবাই অডিট নিয়ে পরিচিত, এটা আমরা এমনিতেই জানি। তারপরেও আমাদের যেহেতু দায়িত্ব ক্লিয়ার করতে হবে, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে। এর পরের পার্ট আছে যে আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, কারণ অডিটের ক্ষেত্রে রিস্ক অ্যাসেসমেন্ট করা একটা কম্পোনেন্ট, প্রাইমারি কম্পোনেন্ট। ওইটার ভিত্তিতেই আমাদের প্রয়োজন হইলে
অডিটের প্ল্যানিং, অডিটের ম্যাথোডোলজি পরিবর্তন হবে, অথবা যদি রিস্ক অ্যাসেসমেন্টটা প্রপার হয় তাহলে আর পরিবর্তন করার প্রয়োজন হয়তো হবে না। তাহলে রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা কয়েক ধরনের রিস্কের কথা জানি। রিস্ক কত ধরনের আমরা ফাইন্যান্সিয়াল অডিটের ক্ষেত্রে বা ইন্টারনাল অডিটের ক্ষেত্রে দেখে আসছি। রিস্ক কত ধরনের? 3 ধরনের স্যার। হ্যাঁ, আমরা সবাই জানি, বলতে বলতে চাচ্ছি না। তার মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল রিস্ক হচ্ছে কি আমাদের ইনহেরেন্ট রিস্ক, এটা এখানে লেখা আছে। তাহলে ইনহেরেন্ট রিস্ক যদি ক্রিটিক্যাল হয় তাহলে আইটি অপারেশনেও ইনহেরেন্ট রিস্ক থাকতে পারে। তাহলে ওইটাও আমাদের পটেনশিয়ালি খুঁজে বের করতে হবে। আইডেন্টিফাই এন্ড অ্যাসেস inherent risk in IT operations such as cyber security threats, data breaches and system failure. যদি আমার সাথে কথা বলে থাকেন তাহলে ভালো, না হলে মিউট করে কথা বলেন। আলোচনা কি আমার সাথে যিনি কথা বলছিলেন? আমি বুঝতে পারি নাই। তো আমরা যেটা না স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে মিউট করে কথা বললে ভালো। যদি আমার সাথে হয় তাহলে সরাসরি বলে ফেলবেন। তাহলে আমাদের অডিট করার ক্ষেত্রে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। 3 ধরনের রিস্ক আমরা জানি, তার মধ্যে আমাদের ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে ইনহেরেন্ট রিস্ক অ্যাসেস করা ফর দ্যাট আইটি অপারেশন, সাচ এস এখানে একটা এক্সাম্পল আছে সাইবার সিকিউরিটি থ্রেট, ডাটা ব্রিচেস থ্রেট বা সিস্টেম ফেইলিউর। দেখা গেলো যে সবকিছুই ঠিক আছে, আমার সিস্টেমটা ফেল করেছে, কেন? আসলে পাওয়ারের কারণে, পাওয়ারের উপর আমার কোনো কন্ট্রোল নাই। এটা যদি হয় তাহলে এটা ইনহেরেন্ট রিস্ক না, এই রিস্ক আমরা চাইলে মিটিগেট করতে পারবো। কাজেই ওইরকম ভাবে ইনহেরেন্ট রিস্ক কোথায় কোথায় আছে ওইটা আমাদেরকে ফাইন্ড আউট করার বা অ্যাসেস করার চেষ্টা করতে হবে বিফোর কন্ডাক্টিং এ আইএস অডিট। ক্লাসিফাই রিস্ক বেসড অন লাইকলিহুড এন্ড ইম্প্যাক্ট টু প্রায়োরিটাইজ ক্রিটিক্যাল এরিয়াস। এখানে দেখেন দুইটা শব্দ আছে, এই শব্দ দুইটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটার মিনিং কি আসলে, এই শব্দ দুইটা দিয়ে কি বোঝাতে যাচ্ছি আমরা। লাইকলিহুড এন্ড ইম্প্যাক্ট। স্যার লাইকলিহুড সম্ভব। বলতে স্যার জি মানে জি, একজন একজন করে বলি আমরা, তাহলে আমাদের ইন্টারেক্টিভ হবে কাজগুলো। এটা হলো স্যার সম্ভাবনা আছে, আর যদি হতে পারে আর ঘটে কি। তাহলে তার প্রভাবটা কি এই হলো। স্যার ঘটনা ঘটার সম্ভাবনা এবং তার সম্ভাবনা প্রভাবটা। ব্যাপক স্যার, এটা লাইকলিহুড অফ হ্যাপেনিং স্যার। আচ্ছা, যদি আমরা আরেকটু আস্তে আস্তে বোঝার জন্য বলি, যে লাইকলিহুডটাকে আমরা প্রেজেন্ট করব প্রবাবিলিটি দিয়ে, এটা কত শতাংশ চান্স আছে বা কত প্রবাবিলিটি আছে, তাই না? জি স্যার। ইভেন্টটা ঘটার সম্ভাবনা কতটুকু আছে। সম্ভাবনা কখনো কখনো আমরা শতাংশ দিয়ে করতে পারি, কখনো কখনো নাম্বার অফ ঘটনা বা ইনস্ট্যান্স দিয়ে বলতে পারি। এটা একটা এরিয়া। আর ইম্প্যাক্টের ক্ষেত্রে হচ্ছে যে যদি ওই ঘটনাটা ঘটে তাহলে ওই কনসিকুয়েন্সটা কতটুকু ব্যাপক হবে বা সিভিয়ারিটি কতটুকু হবে ফর অ্যান ইভেন্ট। এটা কিন্তু সবগুলো মিলে না, একটা ইভেন্টের কারণে আমার এখানে এটার সিভিয়ার বা কনসিকুয়েন্স কি হতে পারে, কতটুকু পরিমাণ হতে পারে। তাহলে এইটা যখন আমরা অ্যানালাইসিস করব, যে যে এরিয়াটা রিস্কি এরিয়া, ওই এরিয়াটায় আমাদের এগুলো হাইলাইট করে করে চিন্তা করতে হবে লাইকলিহুডের ক্ষেত্রে এবং আমাদের ইম্প্যাক্টের ক্ষেত্রে, যে এটা ঘটলে কিভাবে আমি এটা রেসপন্স করব বা কি কি প্রবলেম হইতে পারে, আর এটা ঘটার সম্ভাবনা কতটুকু বা আসলে ঘটবে কিনা, ঘটলে কতবার হইতে পারে, ইনস্ট্যান্স অনুযায়ী বা রেসপন্স অনুযায়ী কিভাবে আমরা এটাকে মিটিগেট করতে পারি। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আমাদের এখানে দেখেন কয়েকটা ফ্রেমওয়ার্কের কথা বলা আছে, কোজো ফ্রেমওয়ার্ক, কোভিড ফ্রেমওয়ার্ক অর রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু বলে নাই। দেখেন যখন আমরা কোভিড বলবো তখন হচ্ছে ফ্রেমওয়ার্ক, তাহলে কোজো ফ্রেমওয়ার্ক, কোভিড ফ্রেমওয়ার্ক অর রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্ক গুলোকে রিভিউ করে আমাদের এই অর্গানাইজেশনের জন্য যেটা আসলে অ্যাপ্লিকেবল সেটাকে ডিজাইন করে আমাদের ফ্রেমওয়ার্কের আন্ডারে রিস্ক অ্যাসেসমেন্ট করে অডিট কন্ডাক্টের আগে প্ল্যান করতে হবে। এরপরে যদি আমাদের রিস্ক ম্যানেজমেন্ট বা রিস্ক অ্যানালাইসিস হয়ে থাকে, ওটার ভিত্তিতে আমাদেরকে একটা রিস্ক কন্ট্রোল ম্যাট্রিক্স, এটা স্পেসিফিক না, যার যার প্রতিষ্ঠান অনুযায়ী সেপারেট সেপারেট হইতে পারে, রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ম্যাপিং করতে হবে বা প্ল্যান করতে হবে। ওই প্ল্যানিং অনুযায়ী পরবর্তীতে আমরা আসলে দেখবো যে কতটুকু কাজ করতে পেরেছি, কতটুকু করার সুযোগ আমাদের ছিল, আমরা করতে পেরেছি কিনা। তাহলে এইটুকু আমরা বুঝলাম প্রাইমারিলি যে কিভাবে আমরা একটা রিস্ক অ্যাসেসমেন্ট করব। তাহলে আমরা দুইটা পার্ট, অবজেক্টিভ এবং আমাদের ইয়েটা কনফার্ম হয়ে গেল, স্কোপটা কনফার্ম হয়ে গেল, আমরা অর্গানাইজেশনের রিস্ক অ্যাসেসমেন্ট করলাম। এই পরিস্থিতিতে আমাদের যেটা করতে হবে, আইএস অডিট প্ল্যান ডেভেলপ, অডিট প্ল্যান আসলে আইএসটা তো এখানে লেখা আছে, অডিট প্ল্যান ডেভেলপ করতে হবে। তাহলে অডিট প্ল্যান ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমাদের যেই সব এরিয়াতে ফোকাস করা দরকার, তাহলে অডিট প্ল্যান ডেভেলপ করার জন্য আমাদের কি কি এরিয়ায় ফোকাস করা দরকার এটা একটু আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। খুবই সংক্ষেপে এখানে লেখা আছে, প্রথম হইতেছে যে আমাদের রিস্ক বেসড অডিট করতে হবে, কারণ যে কোনো অডিটই আমরা করি রিস্ককে কল্পনা করে বা রিস্ককে অ্যানালাইসিস করে। একটু আগে আমরা যেটা রিস্কের কথা বলে আসলাম 2 নম্বরে,
তাহলে ফর্মুলেট রিস্ক বেসড অডিট প্ল্যান দ্যাট ইনক্লুড কি কি থাকবে, হাই রিস্ক এরিয়া, অডিট মেথোডোলজিস, অডিট টাইমলাইন। কারণ আমরা আনলিমিটেড টাইম ধরে কোনো অডিট করতে পারবো না, প্রত্যেকটা অডিটেরই একটা নির্দিষ্ট পিরিয়ড বা অ্যালোকেশন থাকে। তাহলে এই তিনটাকে অ্যানালাইসিস করে আমরা আমাদের রিস্ক বেসড অডিট প্ল্যান দাঁড় করাবো, এবং ওই অনুযায়ী আমরা প্রায়োরিটাইজ করব যে কোন কোন জায়গায় আমরা কাজ করব, কোন কোন রিসোর্স নিয়ে আমাদের কাজ করতে হবে, বা অ্যাটেনশন থাকবে হাই রিস্ক এরিয়াতে কিভাবে আমরা কি কাজ করব। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অডিট প্ল্যানের ক্ষেত্রে প্রাইমারি থিঙ্কিং এবং স্ট্র্যাটেজি ফর রিস্ক বেসড অডিট প্ল্যান। এরপরে আমাদের অবশ্যই অডিট এক্সিকিউশনে যেতে হবে। তাহলে অডিট এক্সিকিউশনে গেলে আমাদের কি কি এরিয়া কভার করতে হবে, এটা কিন্তু আমাদের ওই ফাইন্যান্সিয়াল অডিটের মতোই, খুব কঠিন কিছু নাই। ফাইন্যান্সিয়াল অডিটে আমরা কি করি, অডিট এক্সিকিউট করার জন্য বা অডিট শুরু করার জন্য স্যার প্রথমে একটা প্ল্যান করি স্যার, তারপরে জি টিম সেট আপ করি, জি তারপরে স্যার রিকুইজিশন দেই একটা ক্লায়েন্টে গিয়ে, তারপরে স্যার যে এনগেজমেন্ট লেটার এগুলো তো দিতেই স্যার হয় স্যার। ওই 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 কাজগুলো যেগুলো করি ওইগুলো কিন্তু আমরা আমাদের অফিস থেকেই করে যাই। জি স্যার। কারণ আমরা টিম টিম সেট আপ কিন্তু ক্লায়েন্ট প্রিমিসিসে গিয়ে করি না। আমরা এখানে যেটা আলোচনা করছি আইএস অডিটের ক্ষেত্রে, এটা হচ্ছে ক্লায়েন্ট প্রিমিসিসে গিয়ে আমরা কি কি করবো। আমি নিচে লেখা আছে, আমি যাচ্ছি এখানে, দেখেন আমরা এখানে আমরা আগে থেকেই টিম সেট আপ করে আমাদের অফিস থেকে ওইখানে টিম ডেপ্লয় করার পরে আমরা কি করছি, অডিটটা শুরু করে দিয়েছি, এক্সিকিউট দ্য অডিট প্রসিজার। তাহলে ওইখানে গিয়ে আমাদের সবার আগে গভর্নেন্সটাকে ফলো করতে হবে। আইটি গভর্নেন্স কেন বললাম, যে আমরা প্রথম দিকের ক্লাসে পড়েছিলাম, মনে আছে কিনা, যে গভর্নেন্স মানে কি। প্রথম দিকের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ গভর্নেন্স, মনে আছে আমাদের গভর্নেন্সটা কি আসলে। set of rules and regulations হ্যাঁ, for যেহেতু operating the যেহেতু আমরা organization. নতুন নতুন একটা অর্গানাইজেশনে কাজ করতে যাচ্ছি, তাহলে ওই অর্গানাইজেশনের স্ট্রাকচার, আইটি গভর্নেন্স, পলিসি, প্রসিজার এগুলো আমাদেরকে রিভিউ করে ফেলতে হবে, জানতে হবে যে তারা আসলে কি কি কমপ্লায়েন্স নিয়ে কাজ করে বা কিভাবে তাদের কাজের প্রক্রিয়াটা হয়। যখন আমরা ওদের ডকুমেন্টগুলো পেয়ে গেলাম, স্টাডি করলাম, তখন আমাদেরকে অ্যাসেস করতে হবে যে ওর কন্ট্রোলটা, যে কন্ট্রোলটা ওইখানে ইমপ্লিমেন্ট করা আছে এবং কমপ্লায়েন্সটা আছে, এইটা সিকিউরিটি ফ্রেমওয়ার্ক অনুযায়ী কতটুকু কমপ্লাই করে এবং এটা বেস্ট প্র্যাকটিস কিনা। অডিট কিন্তু এইখানেই আসলে, যে আমরা যাই, যে এনটিটিকে ইনফরমেশন সিস্টেম বেসড অডিট করতে যাব, ওই এনটিটির যে কন্ট্রোল এনভায়রনমেন্ট আছে, ফ্রেমওয়ার্ক আছে বা আইটি গভর্নেন্স আছে, তাহলে ওরা যে গভর্নেন্সটা অ্যাপ্লাই করেছে ওইটাকে অ্যাসেস করতে হবে আমাদের স্ট্যান্ডার্ডের সাথে, ফ্রেমওয়ার্কের সাথে এবং বেস্ট বেস্ট প্র্যাকটিসের সাথে। বেস্ট প্র্যাকটিসটাও ওই যে আমরা একটু আগে আইএসওর কথা বলেছিলাম, আইএসওটা হচ্ছে কি বেস্ট প্র্যাকটিস। তাহলে ওইটার সাথে ফলো করে আমরা অ্যাসেস করে দেবো। যদিও অ্যাসেসমেন্টে কোনো কিছু ডিটোরিয়েট করে বা আমাদের কাছে মনে হয় ভালনারেবল বা আন্ডার আন্ডার কি বলে স্ট্যান্ডার্ড, সাব স্ট্যান্ডার্ড বা বিলো স্ট্যান্ডার্ড, ওইটা নিয়ে আমরা তখন কাজ করা শুরু করব। দেন ইনফরমেশন সিস্টেম এনভায়রনমেন্টে যে কোনো কাজ করতে গেলেই আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে যে সাইবার সিকিউরিটি কতটুকু এখানে কভার করে। কারণ সাইবার সিকিউরিটিটা আমি যেই এনভায়রনমেন্টেই কাজ করি না কেন, যদি নেটওয়ার্ক থাকে, ইন্টারনেট, ইন্ট্রানেট বা এক্সট্রানেট, যে কোনো একটা মেথডে আমরা নেটওয়ার্কিং করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাইবার সিকিউরিটি মেজার্স করাটা ইম্পর্টেন্ট। তাহলে সাইবার সিকিউরিটির কিছু ইনহেরেন্ট লিমিটেশনও থাকতে পারে, বাট আমরা যেগুলো কমনলি জানি যে আমরা তাদের প্রোটেকশন সিস্টেম, ফায়ারওয়াল, তাদের ডাটা শেয়ারিং এর ক্ষেত্রে তারা কোনো এনক্রিপশন ব্যবহার করে কিনা, বা তাদের সিস্টেমে বাইরের কেউ অ্যাক্সেস নিতে পারে কিনা, এই কন্ট্রোল আছে কিনা। কারণ আমার রুমের মধ্যে মানে আমার এনভায়রনমেন্টের মধ্যে কেউ যদি অ্যাক্সেসই করতে না পারে, তাহলে এখানে তো আসলে মানে হ্যাজার্ড হওয়ার বা হ্যাম্পার হওয়ার কোনো সুযোগ নাই। কাজে এই দুইটা তিনটা বিষয় প্রাইমারিলি আমাদেরকে ফলো আপ করতে হবে। এইটা করার পরে ওর যে কন্ট্রোল এনভায়রনমেন্ট আছে, ফায়ারওয়াল, এনক্রিপশন বা আদার অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসেস গুলো আছে, এইগুলোর উপরে আমাদেরকে একটা টেস্ট চালাইতে হবে যে এই সিস্টেমটাকে ব্রিচ করা যায় কিনা। এটাকে বলতেছি আমরা পেনিট্রেশন টেস্টিং। তাহলে পারফর ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টস এন্ড পেনিট্রেশন টেস্টিং। দেন হইতেছে কি রিভিউ সিস্টেম লগ এন্ড কনফিগারেশনস ফর অ্যানোমালিস। ওর ইমপ্লিমেন্টেড সিস্টেম লাস্ট 6 মান্থে, লাস্ট 1 ইয়ারে কি কি ডিফল্ট করেছে, কি কি প্রবলেম হয়েছে, এগুলো জানার জন্য আমরা ওদের সিস্টেমের মধ্যে ইমপ্লিমেন্টেড লগ রিপোর্ট আছে বা কনফিগারেশন গুলো আছে, ওইগুলো আমরা একটু পরে দেখবো, জেনে দেখবো যে এখানে কি কি বিষয় এর আগে প্রবলেম হয়েছিল বা হওয়ার চান্সেস ছিল, একটা পর্যায়ে গিয়ে তারা মিটিগেট করেছে। তাহলেও আমাদের ওদের সিস্টেম সম্বন্ধে একটা ইনফরমেশন বা নলেজ গ্যাদার হবে। এরপরে আইটি ইনসিডেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট কি আমাদের এই প্রতিষ্ঠানের জন্য কি কি আছে। ইনসিডেন্ট ম্যানেজমেন্ট কি, যে যদি এখানে কোনো ডিজাস্টার হয়, কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তাহলে বিজনেসটা কিভাবে কন্টিনিউ করবে, বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং কি আছে,
যদি কোনো কারণে এই বিজনেসে প্রবলেম হয়। এটাকে আরেকভাবে বলে ডিজাস্টার রিকভারি প্ল্যানিং, সংক্ষেপে বলে ডিআরপি। তাহলে বিসিপি, ডিআরপি, তারা যদি কোনো আইটি এনভায়রনমেন্টে কেউ বিজনেস করে, যে কোনো কারণেই তো আইটি এনভায়রনমেন্টে প্রবলেম হতে পারে, তাহলে তারা কিভাবে এই ক্রিটিক্যাল এরিয়াগুলোতে তাদের বিজনেসকে কন্টিনিউ করবে, প্ল্যান করবে, তাদের আসলে এটার কোনো প্ল্যানিং আছে কিনা, ডকুমেন্টেড, মাথায় আছে মনে আছে এটা বললে আমাদের আইএস অডিট হবে না, তাহলে ওইটা ডকুমেন্টেড ওয়েতে আমাদের জানতে হবে। দেন এটাও আমরা জানলাম, জানার পরে আমরা কিছু ডাটা সিলেকশন করব। আমরা যেরকম অডিটিংয়ে স্যাম্পল টেস্ট করি, ওয়াকথ্রো টেস্ট করি, হ্যাঁ, টেস্ট অফ কন্ট্রোল করি, তাহলে ওই কাজগুলো আমরা এখানে ডাটাতেও করব। কিছু ডাটা আমরা সিলেক্ট করব, ওখানে আমরা ডাটা ইন্টিগ্রিটি টেস্ট করব, কনফিডেন্সিয়ালিটি টেস্ট করব, ওই ডাটাগুলো মেশিন অনুযায়ী বিভিন্ন জায়গায় অ্যাভেলেবিলিটি হয় কিনা, মেকানিজম গুলো টেস্ট করব। এগুলো হচ্ছে আমাদের অডিটের প্রক্রিয়া। তাহলে এই অডিটের সাথে আমাদের ফাইন্যান্সিয়াল অডিটের অনেকটাই মিল পাওয়া যাচ্ছে। এরপরে অডিটের ফিল্ড ওয়ার্ক শেষ হয়ে গেলে আমাদের কি করতে হবে, ডকুমেন্টেশন করতে হবে এবং রিপোর্ট ফাইন্ডিং গুলোকে রিপোর্ট করতে হবে। একটা রিপোর্ট যদি আইএস অডিট অনুযায়ী আমরা করতে চাই, মিনিমাম যেটুকু কমপ্লায়েন্স থাকা উচিত এই রিপোর্টের, সরি কমপ্লায়েন্স না, কন্টেন্ট, মিনিমাম যেটুকু কন্টেন্ট থাকা উচিত সেই কন্টেন্ট গুলো এখানে হাইলাইট করা হয়েছে। সামারি অফ কি ফাইন্ডিংস, রিস্ক রিলেটেড, রেটিং অফ আইডেন্টিফাইড ইস্যুস, যে ওই রিস্কটা ক্রিটিক্যাল নাকি হাই, মিডিয়াম নাকি লো, ওই রিস্কটাকে হাই রেটিং করা তার সিভিয়ারিটি অনুযায়ী। দেন রিকমেন্ডেশন ফর মিটিগেটিং রিস্ক, ওই রিস্কগুলো মিটিগেট করার জন্য তারা কি কি ডেভেলপমেন্ট করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে। কমপ্লায়েন্স গ্যাপ অ্যান্ড কারেক্টিভ অ্যাকশন, কমপ্লায়েন্স কোনটা, আমাদের যে ফ্রেমওয়ার্ক, স্ট্যান্ডার্ড বা পলিসি, আইটি গভর্নেন্স স্ট্যান্ডার্ড যা আছে তার সাথে এই প্রতিষ্ঠানে যেটা ইনবিল্ড আছে বা প্রচলিত আছে ওটার মধ্যে কি গ্যাপ আছে এবং গ্যাপটা কিভাবে কারেকশন করা যায় বা কিভাবে ডেভেলপ করা যায় গ্যাপ থেকে। দেন ম্যানেজমেন্ট রেসপন্স অ্যান্ড রিমেডিয়েশন প্ল্যান, আমাদের রিপোর্টের উপর ম্যানেজমেন্ট তাদের একটা ওপিনিয়ন জানাবে এবং তাদের রিমেডিয়েশন প্ল্যান দিবে, এটা আমাদের একটা রিপোর্ট আকারে ফাইনালি সাবমিট করতে হবে। যখনই কোনো রিপোর্ট লিখবো তখন ফাইন্ডিংস গুলো যেন আমাদের অ্যালাইন্ড হয় কার সাথে, আইসাকার আইএস অডিট স্ট্যান্ডার্ড এবং কোভিড স্ট্যান্ডার্ড বা সরি কোভিড ফ্রেমওয়ার্ক, এইগুলোর সাথে যেন অ্যালাইন্ড হয়। আমাদের মনের ইচ্ছা মতো কোনো কিছু আমরা লিখবো না, যেরকম আমরা অডিটিং স্ট্যান্ডার্ডের বাইরে কোনো কিছু অডিট রিপোর্টে মেনশন করতে পারি না, একই রকম এখানেও। দেন রিপোর্টের ইস্যু হয়ে গেলে পরবর্তীতে একটা ফলো আপ থাকে, ফলো আপ অ্যান্ড কন্টিনিউয়াস মনিটরিং, কারণ ফাইন্যান্সিয়াল অডিটে কন্টিনিউয়াস মনিটরিং না থাকলেও আইএস অডিটে মনিটরিংটা থাকতে হয়। এটা প্রতিষ্ঠান নিজেও করতে পারে অথবা অডিটরকে ডেকে পোস্ট অডিট রিভিউ করাতে পারে। তাহলে এই কন্টিনিউয়াস মনিটরিংটা দুইভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে যে ওই প্রতিষ্ঠান নিজে করতে পারে তার ইন্টারনাল অডিট টিম দিয়ে বা তাদের যদি কোনো রিসোর্সেস থাকে, অথবা অডিটরকে আবার পোস্ট অডিট রিভিউর জন্য ইনভাইট করতে পারে। নর্মালি যেটা হয় যে আমাদের ফাইন্যান্সিয়াল অডিটে পোস্ট অডিট রিভিউ খুব একটা প্রয়োজন হয় না যদি সাবসিকুয়েন্টলি বড় ধরনের কোনো পরিবর্তন না আসে বা ওইখানে কোনো ধরনের ভুল বা এরর ডিসকভার না হয়। তাহলে এই এরিয়াগুলো কভার করে আমরা আসলে ফাইনাল অডিটটা ইস্যু করতে পারি। তাহলে আমরা আমাদের যে প্রথম যে টপিকসটা ছিল সেই টপিকসটা আমরা ইলাবোরেট করার চেষ্টা করলাম। টপিকসটা ছিল হচ্ছে এক্সিকিউট এ রিস্ক বেসড আইএস অডিট স্ট্র্যাটেজি ইন কমপ্লায়েন্স উইথ আইএস অডিট স্ট্যান্ডার্ড টু এনশিওর দ্যাট কি রিস্ক এরিয়া আর অডিটেড, যেটা আমরা প্রথমেই দেখলাম। দেখেন আমরা এই পয়েন্টটাকে বোঝার চেষ্টা করছিলাম আমাদের মতো করে, বুঝতে পারলাম কিনা কিছু, না বুঝলে আমরা আবারও ডিটেইল বলার চেষ্টা করব। তাহলে আমরা যদি এটাকে আরেকবার একটু নিজেরা রিভিউ করি কি কি পয়েন্ট আমরা এখানে জানলাম। আমরা জানলাম হচ্ছে রিস্ক বেসড অডিট স্ট্র্যাটেজি কি, এইটা অডিট করার জন্য প্রথমে আমাদেরকে দাঁড় করাইতে হবে অডিট স্কোপ এবং অবজেক্টিভ। এরপরে হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট জেনে তারপরে আইএস অডিট প্ল্যানকে ডেভেলপ করতে হবে। এরপরে আইএস অডিট প্ল্যান করার পরে অডিট এক্সিকিউট করা, অডিট প্রসিজার। দেন অডিট প্রসিজারের পরে হচ্ছে ডকুমেন্ট অ্যান্ড রিপোর্ট ফাইন্ডিংগুলো আমরা রিপোর্ট করব। তারপরে হচ্ছে পোস্ট অডিট রিভিউ বা সংক্ষেপে ফলো আপ অ্যান্ড কন্টিনিউয়াস মনিটরিং, এই দুইটা যে কোনো একটাই হতে পারে, এটা আমরা কন্টিনিউ করব। আমরা কি ক্লিয়ার, বুঝতে পারছি এরিয়াগুলো? জি জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। জি, তাহলে আমরা নেক্সট যে আমাদের টপিকস আছে ওইটাতে যাওয়ার চেষ্টা করি। নেক্সট টপিকসটা আছে আমাদের প্ল্যান স্পেসিফিক অডিটস টু ডিটারমাইন whether ইনফরমেশন সিস্টেম আর প্রোটেক্টেড, কন্ট্রোলড অ্যান্ড প্রোভাইড ভ্যালু টু দ্য অর্গানাইজেশন। তাহলে
ইনফরমেশন সিস্টেমের এই এরিয়াগুলোতে আমাদের স্পেসিফিক অডিট পরিচালনা করতে হবে, প্ল্যান করে অডিটটা করতে হবে। তাহলে এইটা প্ল্যান করার জন্য আমাদের ওই প্রতিষ্ঠানের অডিট অবজেক্টিভ, স্কোপ, ম্যাথোডোলজি এই সবগুলো ফোকাস করার পরে আমরা ডিফাইন করবো যে এখানে আমাদের কি কি কার্যক্রম পরিচালনা করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে একই রকম আইএস অডিটের অবজেক্টিভ গুলো কি, যে সিকিউরিটি কন্ট্রোল এবং এটার কি ভ্যালু এনশিওর করে, এটা আমরা এনশিওর করার চেষ্টা করব। সিকিউরিটিটা মিনিং হচ্ছে যে এখানে যে আইটি সিস্টেম আছে এটা কতটুকু প্রোটেক্টেড। তাহলে প্রোটেকশন যখন আমরা এনশিওর করতে চাইবো তাহলে আমাদেরকে সিকিউর এরিয়া বা সিকিউরিটি এনশিওর করতে হবে। কন্ট্রোল এরিয়াগুলো কনফার্ম করার জন্য আমার এখানে ইন্টারনাল কি কি আইটি গভর্নেন্স, ইন্টারনাল কন্ট্রোল ইফেক্টিভ আছে ওইগুলোকে মেজার করতে হবে। মেজার করে আমাদেরকে রিপোর্ট বা ফাইন্ডিং গুলোকে ডেমনস্ট্রেট করতে হবে, তাদেরকে জানাইতে হবে, রিপোর্ট করতে হবে। দেন হচ্ছে যে ওই ইনফরমেশন সিস্টেম বা আইটি ইনভেস্টমেন্ট গুলো এই প্রতিষ্ঠানের বিজনেস গোল অ্যাচিভ করতে বা বিজনেসের ভ্যালু প্রপোজিশন বাড়াতে কি কি হেল্প করছে বা কিভাবে অ্যালাইন হয়েছে। তাহলে এই তিনটা এরিয়াই আমরা কভার করব। এই কভার করার জন্য আমাদের যেহেতু এখানে বলা আছে যে প্ল্যান স্পেসিফিক অডিট, তাহলে অডিট প্ল্যান করতে গেলে অবজেক্টিভ অনুযায়ী আমরা কি কি টাইপের অডিট এখানে করতে পারি এটা জাস্ট একটু ফলো করি। সেটা হচ্ছে যে সিকিউরিটি অডিট, অ্যাসেস সাইবার সিকিউরিটি রিস্ক, তারপর হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, এনক্রিপশন অ্যান্ড ইনসিডেন্ট রেসপন্স, এগুলো হচ্ছে সিকিউরিটি অডিটের আন্ডারে আমরা এই এরিয়াগুলোতে কভার করব। কমপ্লায়েন্স অডিটের ক্ষেত্রে কমন যে স্ট্যান্ডার্ড গুলো বা রুলস গুলো ফলো করা হয় সেগুলো আমরা এখানে লিখে রাখছি, এগুলো আমরা ফলো করব। জিডিপিআর, HIPAA, সার্ভান্স-অক্সলে, PCI DSS, এগুলো সবগুলো আমরা কভার করার চেষ্টা করব আমাদের এই কমপ্লায়েন্স অডিট পার্টের আন্ডারে। দেন আছে অপারেশনাল অডিটে আমরা প্রসেস গুলো বা আইটি প্রসেসটাকে ইভালুয়েট করব ফর ইফিসিয়েন্সি এবং অ্যাভেলেবিলিটি অ্যান্ড পারফরমেন্স, যে এটা সঠিকভাবে পারফর্ম করতে পারছে কিনা। এরপরে আছে ফরেনসিক অডিট আসলে অনেক ক্ষেত্রে করা যায়, অনেক ক্ষেত্রে করা যায় না। বাট যদি আমাদের এখানে কোনো ধরনের ফ্রড বা ডাটা ব্রিজেস হয়ে থাকে যেটার জন্য প্রতিষ্ঠানের কন্ট্রোল হ্যাম্পার হয়েছে, তখন হয়তো আমাদের ফরেনসিক অডিট প্ল্যান করার প্রয়োজন হতে পারে, সেটাও প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তার কমপ্লায়েন্সের গাইডলাইন অনুযায়ী। এরপরে আছে যে অ্যাপ্লিকেশন কন্ট্রোল অডিট। অ্যাপ্লিকেশন বলতে আমরা যদি পুরোনো কথায় যাই, যে সফটওয়্যার যেটা আমরা ব্যবহার করছি বা যে অ্যাপ্লিকেশন ব্যবহার করছি ওই অ্যাপ্লিকেশনটা আমার বিজনেসে কতটুকু সিকিউর এবং ইন্টিগ্রেটেড ওয়েতে বা রিলায়েবল ওয়েতে কাজ করছে। দেন আইটি গভর্নেন্স অডিট, এটা আমাদের আগের আলোচনার মতোই, যে এখানে আইটি কি কি স্ট্র্যাটেজি আছে এটাকে অ্যাসেস করে দেখতে হবে, পলিসি গাইডলাইন অ্যালাইনমেন্ট উইথ বিজনেস অবজেক্টিভ। তাহলে এখানে কয়েকটা এরিয়া আমরা নতুন দেখছি, একটা হলো GDPR, এটা আমরা একটু ডিটেল জানার চেষ্টা করি। তারপরে সার্ভান্স-অক্সলে, এটা আপনি মনে হয় জানেন অনেকেই, এখানে খুব বেশি হয়তো সময় দেওয়া লাগবে না আমাদের। তারপরে আরেকটা আছে কি PCI DSS, এটাও আমাদের একটু হয়তো জানার প্রয়োজন হতে পারে। এই তিনটে এরিয়া আমরা, আমাদের কি এটা সম্বন্ধে আইডিয়া আছে? নাই স্যার। আচ্ছা, প্রথমে আমরা এগুলোর ইলাবোরেশনটা জানি। GDPR হচ্ছে জেনারেল ডাটা প্রোটেকশন রুলস। তাহলে একটা প্রতিষ্ঠানের যে ডেটা থাকে সেই ডেটাটাকে জেনারেলি কি কি প্রোটেকশন মেনটেন করতে হবে, কি কি রুলস অ্যাপ্লিকেবল থাকতে হবে, তাহলে GDPR এর কমপ্লায়েন্সটা আমরা জেনার চেষ্টা করলাম। এরপরে যেটা আছে HIPAA, এটা আসলে হেলথ সেক্টরের একটা সিকিউরিটি, হেলথ সেক্টরের একটা কমপ্লায়েন্স। মূলত যেসব প্রতিষ্ঠান হেলথ সার্ভিস নিয়ে কাজ করে তাদের জন্য এটা বেশি কি বলে ইমপ্লিমেন্টেড হয় বা অ্যাকসেপ্টেড হয়। এর বাইরে অন্য প্রতিষ্ঠানগুলো এটা খুব একটা কাজ করে না। বাট যারা হেলথ সিস্টেমে কাজ করে কিন্তু ইনফরমেশন সিস্টেম দিয়ে সার্ভিসটা প্রোভাইড করে তাদের জন্য এইটা ইমপ্লিমেন্ট করতে হয়। এটার পুরো নাম হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স পোর্টেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট, HIPAA। তাহলে হেলথ ইন্স্যুরেন্স পোর্টেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট, তাহলে এই ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করলেও আমাদের এই হেলথ সেক্টরে কাজ করলে এই স্ট্যান্ডার্ডটা ফলো করতে হবে। এরপরে সার্ভান্স-অক্সলে অ্যাক্ট, এটা আপনারা জানেন। PCI DSS টা হচ্ছে যে পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি। আমরা যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে পেমেন্ট করি এটার জন্য একটা স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ড অনুযায়ী সার্টিফিকেশনও দেয়। যারা এই স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করে, এই স্ট্যান্ডার্ডের রিভিউ নিয়ে কাজ করে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটিতে, তারা এইটার উপরে সার্টিফাইড হয়ে তারপরে ওই অডিটটা পরিচালনা করতে পারে। পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড, তাহলে PCI DSS হচ্ছে
পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড, তাহলে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রিলেটেড কোনো যদি ভালনারেবিলিটি কোনো প্রতিষ্ঠানে থাকে আর ওইখানে যদি আমরা রিস্ক বেসড অডিট করি, তাহলে আমাদেরকে এপিসিআই ডিএসএস এর স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। তাহলে আইএস অডিটের অবজেক্টিভ এবং কি কি এরিয়া আমরা অডিট পরিচালনার ক্ষেত্রে কনসিডার করব এটা আমরা জানলাম। আমাদের টপিকসটা কি ছিল মনে আছে তো? আমরা এখন যে এরিয়া পড়তেছি সেটা হচ্ছে কি, স্পেসিফিক প্ল্যান টু অডিট সিস্টেমস আর প্রোটেক্টেড কন্ট্রোলড অ্যান্ড প্রোভাইড ভ্যালু টু দ্য অর্গানাইজেশন। তাহলে যে প্রতিষ্ঠানে আমরা কাজ করছি ওই প্রতিষ্ঠানে এই তিনটা স্কোপকে হাইলাইট করেছে আমাদের অডিটের জন্য। দেন এস্টাবলিশ অডিট স্কোপ অ্যান্ড কাভারেজ, কি কি এরিয়া আমরা মিনিমাম কভার করবো এই অডিটটা পরিচালনার ক্ষেত্রে। আইডেন্টিফাই ক্রিটিক্যাল সিস্টেম, এটার আন্ডারে থাকবে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, ডাটাবেজেস, ক্লাউড সার্ভার, ইআরপি বা আরো যদি কোনো ডাটা ব্যাকআপ সিস্টেম বা ক্লাউড থাকে সেটা। দেন ডিটারমাইন অডিট বাউন্ডারিজ, কতটুকু এরিয়া আমরা কভার করব। ইন্টারনাল আইটি প্রথমে কভার করব, এরপরে যাদের সাথে আমাদের এই অর্গানাইজেশনের কমিউনিকেশন আছে, যারা ভেন্ডর বা থার্ড পার্টি, তাদের সাথে আমরা করব। পাশাপাশি যদি আমাদের কোনো ক্লাউড সার্ভিসেস রিকোয়ারমেন্ট থাকে তাহলে ওইটাও আমরা এই অডিটের আন্ডারে স্কোপে কাভারেজে নিয়ে আসবো, যেন আমরা বলতে পারি যে এই সিস্টেমটা প্রোটেক্টেড বা এই এনভায়রনমেন্টটা কন্ট্রোলড। দেন সিলেক্ট অডিট পিরিয়ড, কোন সময়টা আমরা কত সময় ধরে অডিট করব, কন্টিনিউয়াস মনিটরিং করব নাকি একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইম বা করব, অথবা একটা পিরিয়ডিক রিভিউ করব, এটাও আমাদের একটা পলিসির আন্ডারে স্কোপে কভার করতে হবে। কনসিডার কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট অ্যালাইন উইথ লিগ্যাল রেগুলেটরি ম্যান্ডেটস, এটা আমাদের আগের মতোই আইটি জেনারেল গাইডলাইন, কোভিড ফ্রেমওয়ার্ক, আইএস অডিট স্ট্যান্ডার্ড বা আইএসও সিকিউরিটি গাইডলাইন, যেটাই হোক আমাদের ওই অনুযায়ী কভার করতে হবে। তাহলে অডিট স্কোপ এবং কাভারেজের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে এরিয়া ক্রিটিক্যাল কোনগুলো, ক্রিটিক্যাল এরিয়া ক্রিটিক্যাল সিস্টেমকে ফাইন্ড আউট করা। ডিটারমাইন অডিট বাউন্ডারিজ, কতটুকু এরিয়া আমরা অডিটের আন্ডারে কমপ্লিট করব, কভার করব। কারণ যেহেতু এখানে বলছে যে কন্ট্রোল এবং প্রোটেক্ট, তাহলে কতটুকু এরিয়া প্রোটেক্ট করতে চায় অর্গানাইজেশন, সে কি তার রিমোট এরিয়াও প্রোটেক্ট করতে চায় নাকি হেড অফিসের আইএস সিস্টেমটাকে প্রোটেক্ট করতে চায়। এই জন্য এরিয়াটাও আমাদের ডিফাইন করা দরকার যে কোন এরিয়াটা নিয়ে আমরা ওপিনিয়ন দিব বা কাজ করব। দেন সিলেক্ট অডিট পিরিয়ড, কিভাবে আমরা অডিট করবো, এটা ওয়ান টাইম নাকি পিরিয়ডিক নাকি কন্টিনিউয়াস, এটা একটা অপশন। দেন কনসিডার কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট, যে ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করব ওই ইন্ডাস্ট্রিতে কি কি কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমাদের আলোচনায় নিয়ে স্ট্যান্ডার্ড অনুযায়ী কভার করতে হবে। এর পরের পয়েন্ট আছে কন্ডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রায়োরিটাইজ অডিট এরিয়া। এগুলো অ্যানালাইসিস করার পরে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করে অডিট এরিয়াকে ফাইন্ড আউট করে আমরা কাজ শুরু করে দিব। তাহলে এর আগের মতোই আমাদের রিস্ক এরিয়াগুলোকে আইডেন্টিফাই করতে হবে, পটেনশিয়াল রিস্ক এরিয়া, যেখানে এখানে নতুন করে একটা এরিয়া আসতেছে যে বলা হয়েছে কি যে আমাদের প্রশ্ন ছিল যে অন্য কারোর সাথে আমরা প্রোটেক্টেড কিনা। প্রোটেকশন যখন আসে তখন কনফিডেন্সিয়ালিটির ব্যাপার আসে, তাহলে আমি অন্যদের থেকে সেপারেট থাকতে চাই, এই জন্য কনফিডেন্সিয়ালিটি টেস্ট করতে হবে, ইন্টিগ্রিটি টেস্ট করতে হবে এবং অ্যাভেলেবিলিটি টেস্ট করতে হবে। সংক্ষেপে তিনটাকে আইটির ভাষায় বলে CIA। তাহলে আইডেন্টিফাই পটেনশিয়াল রিস্ক টু কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ ডাটা অ্যান্ড আদার ইনফরমেশন অর সার্ভার। ইভালুয়েট এক্সিস্টিং সিকিউরিটি কন্ট্রোল অ্যান্ড উইকনেস, তাহলে এক্সিস্টিং যে কন্ট্রোল এখানে এস্টাবলিশ করা আছে ওইটাতে কোনো উইকনেস আছে কি নাই। এরপরে আমরা যেটা চালাবো যে রিস্ক বেসড অ্যানালাইসিস করবো আমরা ইমপ্যাক্ট এবং লাইকলিহুডের উপরে, যে এখানে কি কি প্রবলেম থাকতে পারে এবং ওইটা ঘটার সম্ভাবনা কতটুকু, তার ইমপ্যাক্ট কি। প্রায়োরিটাইজ হাই রিস্ক এরিয়া সাচ এজ আনঅথরাইজড অ্যাক্সেস, ডাটা লিকেজ, ম্যালওয়্যার থ্রেট এটসেট্রা। যদি কোনো এরিয়া আমাদের এরকম নজরে আসে ওইটাকে প্রায়োরিটাইজ করে ওইটার ভিত্তিতে আমাদেরকে সবার আগে কাজ করে যেতে হবে। দেন আমাদের এই তিনটে এরিয়ার উপরে স্পেসিফিক অডিট প্ল্যান ডেভেলপ করতে হবে। এই অডিট প্ল্যানের ক্ষেত্রে আমরা কিভাবে অডিট করব, এখানে একটা ধরে নেওয়া হয়েছে একটা এক্সাম্পল যে সাইবার সিকিউরিটি কন্ট্রোল অডিটটা আমরা এই মুহূর্তে করছি, ওইটার ভিত্তিতেই বাকি আলোচনা বা বাকি লেখাগুলি আসছে। আমাদের এখানে গোল কি আছে, স্কোপ কি আছে, অডিট ক্রাইটেরিয়া কি, অডিট মেথোডোলজি কি, এগুলো আমরা একটা একটা করে সবগুলো কভার করবো, অডিট স্ট্রাকচার, টাইম লাইন। হ্যাঁ, এরপরে আমাদের যেটা করতে হবে যে অডিটের জন্য আমাদের একটা প্রিপারেশন নিতে হবে, যে কি প্রিপারেশন নিতে হবে ওটা আমাদের আগে থেকে সব গুছায় নিয়ে তারপরে অডিটে আমাদের টিমদেরকে ডিপ্লয় করি বা টিম মেম্বার ওখানে গিয়ে আইএস অডিটের কাজটা স্টার্ট করে। দেন হলো অডিট এক্সিকিউটের ক্ষেত্রে এটা আমরা আগেও বলেছি একই রকম। অডিট এক্সিকিউশন করার পরে অডিট রিপোর্টের ক্ষেত্রে আমাদের একটা ওভারঅল ফাইন্ডিংস থাকবে, এক্সিকিউটিভ সামারি, ডিটেল ফাইন্ডিংস, রিস্ক রেটিং,
ক্রিটিক্যাল, হাই, লো, মিডিয়াম, আগেও এটা আমরা দেখেছি। তারপরে কমপ্লায়েন্স ভায়োলেশন, কি কি কমপ্লায়েন্সের এখানে ভায়োলেশন হয়েছে, তারপর রিকমেন্ডেড অ্যাকশনগুলো কি কি হবে, এবং ফাইনালি ম্যানেজমেন্টের রেসপন্স কি এবং ম্যানেজমেন্টের অ্যাকশন প্ল্যানগুলো জেনে এটা ডকুমেন্টেড করা। এবং ওইটা যদি আমাদের সাজেশনের সাথে রিমিডিয়েশন প্ল্যানের সাথে ইন্টিগ্রেটেড হয়, তাহলে এটা ডকুমেন্টেড করে ম্যানেজমেন্টকে ইমপ্লিমেন্ট করতে বলে দেওয়া বা তাদেরকে সাজেশন আকারে দেওয়া, ম্যানেজমেন্টকে রিকমেন্ডেশন দেওয়া। আর ফাইনালি একই রকম আইএস অডিটের ক্ষেত্রে ফলো আপ এবং কন্টিনিউয়াস মনিটরিং সব ক্ষেত্রে চলতেই থাকবে। পোস্ট অডিট রিভিউ বা অটোমেটেড মনিটরিং টুলস এখানে ইমপ্লিমেন্ট করতে পারা, যে যদি আমরা পোস্ট অডিট রিভিউটা ওইভাবে করতে না পারি, তাহলে যদি কোনো অটোমেটেড মনিটরিং টুলস এখানে এস্টাবলিশ করা যায়, যেটাতে কোনো ধরনের নন কমপ্লায়েন্স হলে বা কোনো কিছু সিকিউরিটি ব্রিচ হলে যেন এখানে ডিটেক্ট করতে পারে। আর ফাইনালি অডিট যেটা আমরা করলাম ওইটার বেসিসে আমাদের রিস্ক এবং নিউ রেগুলেশনের যদি কোনো রিকোয়ারমেন্ট আসে, ওই অনুযায়ী অডিট প্ল্যানটাকে আপডেট করা। তাহলে সেকেন্ড যে আমাদের টপিক ছিল, এটাও আমরা ওভারঅল একটু আইডিয়া শেয়ার করলাম। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। Plan specific audits to determine whether information system are protected, controlled, and provide value to the organization. তাহলে এই এরিয়াতে কোনো প্রশ্ন না থাকলে আমরা নেক্সট এরিয়াতে যাই, আমাদের সি নাম্বার যে টপিকস আছে ওইটাতে আমরা যেতে পারি। আমরা কি সবাই আছি নাকি সবাই ব্যস্ত? আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট টপিকসে যাচ্ছি। আছি স্যার। জি, তাহলে আমরা নেক্সট টপিকসে যাচ্ছি আপনাদের সাথে আলোচনা করার। আর আমরা হয়তো 8:30টার পরে গিয়ে কয়েক মিনিটের একটা ব্রেকে যাব, যেহেতু অনেকেরই লম্বা সময়ের প্রয়োজন থাকতে পারে মাঝখানে। আমরা 10 মিনিট আলোচনা করি, তারপরে 8:30টার দিকে আমরা একটা শর্ট টাইম ব্রেক নিব আর কি। দেন আমাদের নেক্সট টপিকটা হচ্ছে কন্ডাক্ট অডিটস ইন অ্যাকর্ডেন্স উইথ আইএস অডিট স্ট্যান্ডার্ড টু অ্যাচিভ প্ল্যান্ড অডিট অবজেক্টিভ। তাহলে যেই কারণে আমরা অডিটটা পরিচালনা করছি, এইটা যেন আমরা অ্যাচিভ করতে পারি, এই জন্য আমাদের আইএস অডিটের যে গাইডলাইন আছে, স্ট্যান্ডার্ড আছে, ওইটাকে ফলো করে আমরা অডিটটা করবো, এবং ওই অডিটের অবজেক্টিভটা যেন আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে। তো এখন আমাদের আইএস অডিটের অনেকগুলো স্ট্যান্ডার্ডের পার্ট আছে। আইসাকা 3 ধরনের স্ট্যান্ডার্ড বেসিক্যালি আমাদেরকে সাজেশন দিয়েছে, এর বাইরেও স্ট্যান্ডার্ড আছে। একটা স্ট্যান্ডার্ড হচ্ছে অডিট চার্টার, যেটার মধ্যে অডিটের রুলস, রেসপন্সিবিলিটি, আইএস অডিটরের কি করণীয়, এগুলো সব ডিটেল বলা থাকে। তাহলে একটা হচ্ছে আইসাকা স্ট্যান্ডার্ড 1001, আমরা সরি এটা বের করি নাই, এটা বের করে নিলে বুঝতে এই যে আইএসও স্ট্যান্ডার্ড মূলত 3 ধরনের আমাদের ফলো করতে হবে। একটা হচ্ছে কি আইসাকা স্ট্যান্ডার্ড 1001, এটা হচ্ছে অডিট চার্টার। এখানে কি কি থাকবে, অডিটরের রোলস, রেসপন্সিবিলিটি এবং অডিটরের আইএস অডিট ফাংশন কি, এটা ডিটেল করা আছে। দেন আরেকটা স্ট্যান্ডার্ড আছে আইসাকা স্ট্যান্ডার্ড 1205, বা সংক্ষেপে আমরা 1205 বলতে পারি। এখানে হচ্ছে এভিডেন্স, আমরা যে অডিটটা করলাম ওই অডিটে কি কি এভিডেন্স আমরা পাবো, রিলায়েবল এভিডেন্স বা সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট, এই এভিডেন্সের ভিত্তিতেই আমাদেরকে অবজারভেশন দিতে হবে বা ওপিনিয়ন দিতে হবে, এটা যেন অ্যাপ্রোপ্রিয়েট আমাদের থাকে। এটার জন্য একটা গাইডলাইন এখানে আছে, আইসাকার স্ট্যান্ডার্ড 1205। দেন আরেকটা আছে আইসাকা স্ট্যান্ডার্ড 1401, সেটা হচ্ছে অডিট প্রসেস। আমরা যে অডিটটা করবো সেই অডিটটা কি কি পদ্ধতি মেনে, কি প্রসেসে অডিটটা করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের প্ল্যানিং, এক্সিকিউশন, রিপোর্টিং এবং পোস্ট ইমপ্লিমেন্টেশন বা ফলো আপ। তাহলে এই 3টার বাইরেও স্ট্যান্ডার্ড কিছু আছে, জেনারেল আইটি স্ট্যান্ডার্ড আছে, তারপর আইএসও আছে, কোভিড ফ্রেমওয়ার্ক আছে। কিন্তু যদি আমরা অডিটের কথা বলি, এই 3টা এরিয়া আমাদেরকে মিনিমাম ফলো করতে হবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি এই 3টে এরিয়া মাথায়, মানে মানে আমরা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে পেরেছি। জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি।
তাহলে আমরা যদি একটু না দেখা আলোচনা করার চেষ্টা করি যে তিনটা আমরা বুঝলাম কিনা। একটা হচ্ছে কি 1001, আর একটা হচ্ছে আমাদের 1205, মানে 1205, আর একটা 1401। তাহলে 1401 কি বুঝায়, আমাদের কি কি লেখা থাকে 1401-এ? অডিট প্রসেস। অডিট প্রসেসের মধ্যে থাকবে কি? অডিটের ডেফিনেশন, তারপরে প্ল্যানিং, এক্সিকিউশন, রিপোর্টিং অ্যান্ড ফলো আপ। আর প্রথম যেটা আমরা বলছিলাম অডিটের স্ট্যান্ডার্ড, আইসাকা স্ট্যান্ডার্ড 1001 অডিট চার্টার। অডিট চার্টারের মধ্যে কি কি থাকবে? যে ডিফাইন রোলস এন্ড রেসপন্সিবিলিটিস অফ আইএস অডিট ফাংশন। অডিট ফাংশনের কি কি রোলস রেসপন্সিবিলিটি অডিটরের আছে, কি কাজ করতে হবে, এটা। আর মাঝখানে যেটা আমরা বলেছিলাম আইসাকা স্ট্যান্ডার্ড 1205, সেটার মানে হচ্ছে এভিডেন্স। এনশিওর অডিট এভিডেন্স ইজ রিলায়েবল, সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যে অডিটটা করছি সেই অডিটে আমরা যে ওপিনিয়ন দিব বা যে অবজারভেশন দিব, ওইটার জন্য এভিডেন্স গুলো রিলায়েবল, সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাহলে কেউ যদি আমাদেরকে বলেন যে আমরা তিনটা স্ট্যান্ডার্ড, একজন বলেন দেখি পারি কিনা, আমরা চেষ্টা করি। বলতে পারবো না, স্যার দেখে দেখে বলি। এখন আইসাকার স্ট্যান্ডার্ড হচ্ছে তিনটে। জি জি জি, দেখে দেখে বলি। জি স্যার, ঠিক আছে। জি, বলেন। আমরা ভাই, আমরা আমাদের শেয়ার করতে চাচ্ছি, জাস্ট আর কি ইন্টারেক্টিভ হওয়ার কিছু না। আচ্ছা, আইসাকার স্ট্যান্ডার্ড হচ্ছে তিনটা, তার ভিতরে 1001 অডিট চার্টার, এরপরে 1205 হলো এভিডেন্স। এভিডেন্সের ভিতরে আছে অডিট এভিডেন্স, রিলায়েবল, সাফিসিয়েন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট, এই তিনটা জিনিস এখানে আহ, দেখতে হবে। আর আইসাকার স্ট্যান্ডার্ড 1401 অডিট প্রসেস, এটাতে প্ল্যানিং, এক্সিকিউশন, প্রসেস ইত্যাদি আর কি, ফলো আপ। আইসাকার আরো স্ট্যান্ডার্ড আছে, কিন্তু আমাদের অডিট, যে কোনো অডিট করলেই বেসিক্যালি এই তিনটা ফলো করতেই হবে। কারণ আমাদের অনেক অডিটিং, ফাইন্যান্সিয়াল অডিটের ক্ষেত্রে অনেকগুলো আইএসএ আছে এবং অডিটিং স্ট্যান্ড ইয়ে আছে না, আইসা আছে, আইএস এবং আইসা আছে। তো আচ্ছা আমরা কি আচ্ছা, করি, এক একটা কাজের জন্য এক একটা ফলো করি। কিন্তু ধরেন যেটা আমাদের IS-1 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশন, এটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। জি স্যার। ধরেন আমি যেই ধরনের অর্গানাইজেশনের কাজ করি, যদি ক্যাশ ফ্লো করি, তাহলে ক্যাশ ফ্লো সবার জন্যই প্রযোজ্য। এরকম যে কিছু জিনিস এখানে কমন আছে, এই তিনটা আমরা এখানে বললাম। এর বাইরেও আরো কিছু স্ট্যান্ডার্ড আছে। তারপর NIST-র কিছু স্ট্যান্ডার্ড আছে, ওইটা অনেক ক্ষেত্রে সাজেস্টেড না, বাট আইসাকারটা সবাই ফলো করে, সবাই মোটামুটি অ্যাকসেপ্ট করে নিয়েছে। NIST-র কিছু স্ট্যান্ডার্ড আছে, ওইটাও হয়তো আলোচনায় আসতে পারে, আমরা আইডিয়া শেয়ার করে রাখি। NIST-র পুরো ইলাবোরেশন হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি, এটা আমেরিকান একটা ইনস্টিটিউট। ওরা ওদের দেশে কাজ করার জন্য কয়েকটি স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করে। এর মধ্যে কমন স্ট্যান্ডার্ড হচ্ছে NIST SP 853। এটা হচ্ছে সিকিউরিটি এবং প্রাইভেসি কন্ট্রোল। ওদের দেশে যেহেতু আইটি এনভায়রনমেন্ট অনেক বেশি ব্যবহার হয়, ওদের আইটি সিকিউরিটি এবং পার্সন বা অর্গানাইজেশনের প্রাইভেসিটা কন্ট্রোল করা বেশি প্রয়োজন, NIST ওটা ফলো করে। এরপরে আরেকটা আছে NIST 800-115, এটা হচ্ছে টেকনিক্যাল গাইড টু আইটি সিকিউরিটি টেস্টিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। এই দুইটা মূলত ওদের কমনলি ইউজ হয়। এর বাইরে NIST সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক আছে সেপারেট একটা, ওটা গাইডলাইন, ওটা পুরো নাম্বার দেওয়া নেই, ওটা সরাসরি একটা গাইডলাইন। তো এই দুইটাই মানে আইটিতে বেশি বেশি ব্যবহৃত হয়, NIST এবং আইসাকা। তো আমরা যেহেতু ইন্টারন্যাশনাল বই ফলো করি, আমাদেরকে সিসা রিভিউ ম্যানুয়াল ফলো করতে বলা হয়েছে আমাদের কি বলে আইটি গভর্নেন্স হ্যান্ডবুকে। আইটি গভর্নেন্স হ্যান্ডবুক অনুযায়ী সিসা রিভিউ ম্যানুয়ালে আইসাকার কথাগুলোই বেশি বেশি বলা আছে, এই জন্য আমরা এটাকে হাইলাইট করছি। বাট এর বাইরে নলেজ শেয়ারিং এর জন্য আমি বলে রাখলাম যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে NIST, ওরাও তিনটা স্ট্যান্ডার্ড বা ফ্রেমওয়ার্ক এরকম ডেভেলপ করেছে। একটা NIST SP 853 সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি কন্ট্রোল রিলেটেড, আরেকটা হচ্ছে যে কত বললাম, NIST SP 115 সম্ভবত, টেকনিক্যাল গাইড টু সিকিউরিটি আইটি কন্ট্রোল টেস্টিং অ্যাসেসমেন্ট। আর আরেকটা আছে সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক। তাহলে এটাও আমাদের একটা জানা থাকলো, যেন আমরা ভুলে বা অন্য কেউ বললে যেন আমরা কানেক্ট করতে পারি যে এটাও তো আমরা আলোচনা করেছিলাম। তারপরে টপিকস আমাদের আছে কন্ডাক্টিং দ্য IS অডিট। এখানে IS অডিট করার ক্ষেত্রে আমরা
অডিট এভিডেন্সের কথাটা বেশি বেশি ফলো করছি, কারণ আমাদের এইটাতে যেহেতু এটার কথা বলা আছে স্ট্যান্ডার্ডে সাফিসিয়েন্ট, রিলায়েবল এবং রিলিভেন্ট, এটা একদম কনফার্ম করতে হবে যে আমরা যে এভিডেন্স নিব বা যে ডকুমেন্ট কালেক্ট করব এটা যেন এই তিনটা কভার করে। সাফিসিয়েন্ট কি, এনাফ টু সাপোর্ট অডিট কনক্লুশন, আমরা যে কনক্লুশনটা ড্র করেছি ওইটাকে অন্য থার্ড পার্টি বা রেগুলেটরি বোঝানোর জন্য যতটুকু আমাদেরকে ডকুমেন্ট থাকা দরকার ততটুকু ডকুমেন্ট থাকতে হবে। রিলায়েবল, কালেক্টেড ফ্রম ক্রেডিবল সোর্স, যে আমরা অর্গানাইজেশন থেকে নিলাম না, দূরে কোনো জায়গা থেকে নিলাম, অন্য কোনো প্রতিষ্ঠান থেকে নিলাম, ওইটা আসলে কতটুকু রিলায়েবল এটা যেন আমরা কনফার্ম করি বা অ্যানালাইসিস করি। রিলিভেন্ট, যে আমার অবজারভেশনের সাথে অডিট কনক্লুশনের সাথে ডিরেক্টলি কানেক্টেড কিনা বা অডিট অবজেক্টিভের সাথে এটা ডিরেক্টলি রিলেটেড কিনা, এই তিনটা এরিয়া কভার করে আমাদেরকে এভিডেন্স বা অবজারভেশন গুলো নিতে হবে। তো আমরা তাহলে কি 15 মিনিটের একটা ব্রেকে যাব নাকি 10 মিনিট, কতক্ষণ? স্যার একটু 15 বেশি মিনিটই। দেন স্যার। 15 মিনিট, তাহলে হচ্ছে যে আমার ঘড়িতে 8:31, 32 বাজে, তাহলে আমরা 15 মিনিট হলে 47 শুরু করবো, বা হতে পারে আমরা 8:50 শুরু করি, 13 মিনিট হয়, 18 মিনিট হয় আর কি। ঠিক আছে স্যার। জি, ইনশাআল্লাহ। ওকে জি স্যার। স্যার। ব্রেকের পর আমরা আবার শুরু করি, তাহলে আমাদের তাড়াতাড়ি শেষ করতে সহজ হবে। তো জি আমরা স্যার। একটু আগে যে এরিয়াগুলো আলোচনা করছিলাম সেটার পরবর্তী ধাপটা আমরা নিজের একটু ক্লিয়ার করে নিব। তাহলে স্ট্যান্ডার্ডের আমরা ডেফিনেশন গুলো জানলাম, কিভাবে অডিট কন্ডাক্ট করব সেটাও জানলাম। তারপরে অডিট এভিডেন্সের কালেকশনের প্রক্রিয়া। দেন একটা বড় এরিয়া আমাদের কভার করতে হবে, সেটা হচ্ছে ইভ্যালুয়েট আইটি গভর্নেন্স অ্যান্ড কমপ্লায়েন্স কন্ট্রোল। তো আইটি গভর্নেন্স কমপ্লায়েন্স কন্ট্রোল কভার করার জন্য আমরা, যেহেতু এখানে গভর্নেন্স এবং ফ্রেমওয়ার্কের কথা বলা আছে, তাহলে ফলো করব কোভিড এবং আইএসও 27001, যেটা আমরা ক্লাসের শুরুতেই বিস্তারিত নিজের আলোচনা করেছি যে আইএসও 20771 কি হয় এবং হচ্ছে যে কোভিড এর ইলাবোরেশনটা কি। তাহলে কোভিড বা কন্ট্রোল অবজেক্টিভ এটা নিয়ে আমরা আলোচনা করব। কোভিড এর মূল কাজ হচ্ছে যে এখানে কতগুলো এনাবলার আছে, এনাবলার গুলোকে অ্যানালাইসিস করে কি প্রিন্সিপাল ফলো করা হয়। এখানে 5টা কি প্রিন্সিপাল আছে, সেই 5টা কি প্রিন্সিপালকে মূলত এখানে কোভিড 5 হিসেবে ফলো করা হয়। তাহলে কোভিড 5 বিজনেস ফ্রেমওয়ার্কটা আমরা ফলো করব। এর বাইরে আমাদের যেটা জেনারেলি আছে, পলিসি, গাইডলাইন, প্রসিজার, রিস্ক ম্যানেজমেন্ট, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট এবং কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আমাদের এই অর্গানাইজেশনটা কাজ করে ওই ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে, রেগুলেটরি কমপ্লায়েন্সের রিকোয়ারমেন্ট থাকতে পারে, এইটা আমাদেরকে কমপ্লাই করে ফলো করে তারপর রিপোর্টিংটা বা আমাদের অডিটটা কন্ডাক্ট করতে হবে। দেন আছে অ্যাসেস আইটি সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল। মানে ইনফরমেশন টেকনোলজি সিকিউরিটির প্রথম ধাপটাই হচ্ছে যে আমাদের বিভিন্ন পাসওয়ার্ড, পলিসি বা তাদের যে রিকোয়ার্ড গাইডলাইন, এমএফও, তো এই এই জায়গাগুলোতে আমাদের আসলে কভার করা যে ওদের গাইডলাইনগুলো কতটুকু আইটি সিকিউরিটি অনুযায়ী ইমপ্লিমেন্টেড আছে, এবং এই আইটি সিকিউরিটি গাইডলাইন ফলো করার জন্য যদি কোনো প্রিভিলেজ টুলস বা প্রিভিলেজ অ্যাক্সেস ম্যানেজমেন্ট থাকে তাহলে ওইগুলোও আমাদের ইনসিডেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে কভার করা। এই মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনটাও আমাদেরকে এখানে কভার করতে হবে। তাহলে আমাদের যে অথেন্টিকেশনের প্রক্রিয়া, যে আমাদের যারা ইউজার বা যারা আসলে থার্ড পার্টি ইউজার এখানে লগ ইন করতে চায় তারা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ফলো করবে, বা সিঙ্গেল সাইন ইন, যদি কোনো একজন ইউজার একবারই মাত্র ব্যবহার করতে চায়, ওয়াকওয়ে কাস্টমার, তাহলে এমন যদি কেউ হয় তাহলে সিঙ্গেল সাইন অন প্রসেসে পাসওয়ার্ড, পলিসি বা গাইডলাইন গুলো ফলো করা, নেটওয়ার্ক সিকিউরিটি এনশিওর করা, এনক্রিপশন অ্যান্ড ডাটা প্রোটেকশন। এনক্রিপশন, ডাটা প্রোটেকশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পলিসি গাইডলাইন থাকে, সেটা স্ট্যান্ডার্ড অনুযায়ী ফলো করা। এরপর এন্ড পয়েন্ট সিকিউরিটি। এন্ড পয়েন্ট সিকিউরিটির মূল কাজটা হচ্ছে যে অ্যান্টিভাইরাস বা বিভিন্ন ধরনের প্যাচ ম্যানেজমেন্টের মাধ্যমে ডিভাইসগুলোকে কন্ট্রোল করা, কারণ প্রত্যেকটা এন্ডে যে আমাদের সেপারেট সেপারেট ডিভাইসগুলো থাকবে, ইনফরমেশন অ্যাসেট বা আইটি সিকিউরিটি অ্যাসেট থাকবে, তাদের হচ্ছে অ্যাসেসমেন্ট অনুযায়ী কন্ট্রোল অবজেক্টিভগুলোকে কমপ্লাই করা। ফাইনালি যদি কোনো ক্লাউড সিস্টেমে আমাদের ডাটা থাকে বা ওই কোম্পানি ক্লাউড বিজনেস অপারেশন থাকে, তাহলে ক্লাউড সিকিউরিটি কন্ট্রোলটাকেও এনশিওর করা যেন ক্লাউডেও ডাটা সাবমিট করার ক্ষেত্রে বা ওইখান থেকে ডাটা রিট্রাইভ করার ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ হওয়ার সুযোগ না থাকে বা কোনো ধরনের ভালনারেবিলিটি অ্যারাইজ না করে। এরপর আছে টেস্ট আইটি প্রসেসেস অ্যান্ড কন্ট্রোল।
আমরা যেগুলো ফাইন্ড আউট করলাম যে এরিয়াগুলোকে আমাদেরকে অডিট কভার করতে হবে, এগুলোতে ইন্ডিভিজুয়াল টেস্টিং অ্যাপ্লাই করতে হবে। ইন্ডিভিজুয়াল টেস্টিং এর ক্ষেত্রে কখনো কোনো টুলস অ্যাপ্লাই করে আমরা টেস্ট করতে পারি, আবার যদি টুলসের প্রয়োজন না হয় তাহলে নিজেদের যে পলিসি গাইডলাইন কোশ্চেনিয়ার আছে সেটার ভিত্তিতেও আমরা টেস্ট এবং অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচ কমপ্লাই করতে পারি। টেস্ট অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ কমপ্লাই করার পরে আমাদের স্পেসিফিক গাইডলাইন অনুযায়ী অডিটটা কন্ডাক্ট করতে হবে। তাহলে অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, ব্যাকআপ অ্যান্ড ডিজাস্টার রিকভারি টেস্টিং, সিস্টেম প্যাচিং, কমপ্লায়েন্স। সিস্টেম প্যাচিং এর মূল পার্টটা হচ্ছে যে আমরা যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারটা ব্যবহার করতেছি এটা যদি কোনো ভার্সন পরিবর্তন হয় বা কোনো আপগ্রেডেশন হয়, তখন যে নতুন ভার্সন আসে ওটাকে আমরা প্যাচ বলছি, ওইটা যদি কোনো কারণে এখানে ইমপ্লিমেন্ট হওয়ার পরে ভালনারেবিলিটি অ্যারাইজ করে, এটার জন্য আমাদের একটা কমপ্লায়েন্স এনশিওর করতে হবে বা একটা টেস্টিং প্রক্রিয়া এনশিওর করতে হবে। ফাইনাল হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট অডিট। যদি কোনো কারণে আমাদের ভার্সন পরিবর্তন হয় বা নতুন কোনো পলিসি গাইডলাইন বা স্ট্যান্ডার্ডের পরিবর্তনের কারণে এখানে ইমপ্লিমেন্টেড সিকিউরিটি সিস্টেমে পরিবর্তন আনা হয়, তাহলে ওইখানে চেঞ্জটাও প্রপার অথরাইজেশন অনুযায়ী হলো কিনা এবং সফটওয়্যারের যে আপডেট ভার্সনটা আসছে ওইটা কোনো ডেমো ভার্সনে বা কোনো একটা ব্যাকআপ সার্ভারে ইমপ্লিমেন্ট করে ওইটার যে রিকোয়ার্ড চেঞ্জেসটা এটা যেন আমরা প্রপার এনশিওর করে ফাইনালি লাইভ সিস্টেমে আমরা ডেপ্লয় করি বা অডিট করি। তাহলে আইটি অডিট টেস্টিং বা আইটি প্রসেসের ক্ষেত্রে, কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের এই 4টা এরিয়াতে প্রপার অ্যাটেনশন দিতে হবে। এরপরে আছে আইডেন্টিফাই গ্যাপ অ্যান্ড রিস্ক ফাইন্ডিং। এটাই হচ্ছে আমাদের অডিটের একটা কমন পার্ট, যে আমরা যে স্ট্যান্ডার্ড ফলো করে অডিটটা করছি সেইটা অনুযায়ী কি কি গ্যাপ আছে এবং গ্যাপগুলোকে আমরা কিভাবে আমাদের এখানে ফাইন্ডিংস আকারে নিয়ে আসবো। তো গ্যাপের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে ক্রিটিক্যাল এরিয়া বা ক্রিটিক্যাল রিস্ক এরিয়া আইডেন্টিফাই করতে হবে, ইমিডিয়েটলি ওই এরিয়াতে যেন আমরা কাজ করতে পারি। এরপরে হচ্ছে ওই রিস্কটাকে হাই রিস্ক নাকি মিডিয়াম রিস্ক নাকি লো রিস্ক এইগুলো অনুযায়ী ক্যাটাগরাইজ করে তারপরে রিপোর্টিং করা, রিপোর্টিং এর মাধ্যমে তাদেরকে এনশিওর করা এবং এই রিস্কগুলো অ্যারাইজ করলে ওই কোম্পানি কি ধরনের ডিজাস্টার রিকভারি প্ল্যান মেনটেন করছে বা ক্রিটিক্যাল ফাইন্ডিংস গুলোকে তারা কিভাবে ইনসিডেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে কাভারেজ করবে, এটাও যেন তাদের প্ল্যানটা আমাদের জানা থাকে, আমরা এখন এখান থেকে কাভার করে নিই। ফাইনালি রিপোর্টের স্ট্রাকচার, রিপোর্টে কি কি থাকবে এটা একই রকম আগের যে আমরা দেখেছি কিছুক্ষণ আগে, ওইটার মতো রিপোর্টের কন্টেন্ট গুলো এক্সিকিউটিভ সামারি বা হচ্ছে যে অডিট মেথোডোলজি, ফাইন্ডিং, অবজারভেশন, ইম্প্যাক্ট অ্যানালাইসিস, কারণ এখানে যদি ইম্প্যাক্ট এবং লাইকলিহুড নিয়ে আলোচনা ছিল, এরপর রিকমেন্ডেশন, অ্যাকশন প্ল্যান, কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট, ফাইনালি ম্যানেজমেন্টের রেসপন্স। এবং ফাইনাল ম্যানেজমেন্টের রেসপন্সটাই আসলে অডিটের একটা ক্লোজিং পয়েন্ট। তারপরে কন্টিনিউয়াস পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ অথবা অটোমেটিক ইনসিডেন্ট রিভিউ ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্ট, দেন অডিট ফলো আপের পরে কন্টিনিউয়াস মনিটরিং এন্ড অটোমেশন। এই পদ্ধতির মাধ্যমে আমরা এই এরিয়াগুলো কভার করতে পারি। এটা আমরা যদিও একটু সংক্ষেপ বললাম কারণ এগুলো অলরেডি আমাদের আগের পড়ার সাথে কিছুটা ম্যাচ করে যায়। তাহলে এখানে আমরা যে এরিয়াগুলো কভার করার চেষ্টা করলাম সেটা হচ্ছে আমাদের প্রাইমারিলি অডিট স্ট্যান্ডার্ড, আইসাকার স্ট্যান্ডার্ড কয়টা আছে, কি কি স্ট্যান্ডার্ড, এগুলো কি নামে পরিচিত। আমরা আইসাকা স্ট্যান্ডার্ড 1001 অডিট চার্টার এটা জানলাম, আইসাকা স্ট্যান্ডার্ড 1205 1205 অডিট এভিডেন্স এবং স্ট্যান্ডার্ড 1401 অডিট প্রসেস। এই তিনটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করবো, সঙ্গে কোভিড এবং আইএসও 27001 বা আইসো স্ট্যান্ডার্ড। তাহলে আমাদের যে টপিকসটা ছিল কন্ডাক্ট অডিট প্ল্যান ইন অ্যাকর্ডেন্স উইথ আইএস অডিট স্ট্যান্ডার্ড টু অ্যাচিভ প্ল্যান্ড অডিট অবজেক্টিভ। এরপরে আমরা ডি নাম্বার অপশনে যাই আমাদের ফ্রেমওয়ার্ক গাইডলাইন অনুযায়ী। Communicate audit result and make recommendations to key stakeholders through meeting and audit reporting to promote change when necessary. এটা আসলে আমাদের ফাইন্যান্সিয়াল অডিটের সাথে কোনো তফাৎ নাই, একই রকম। আমরা ফাইন্যান্সিয়াল অডিটে যেভাবে কাজ করি, যেভাবে আমরা রিপোর্ট করি, আমাদের টপ ম্যানেজমেন্টকে জানাই, তাদের সাথে আলোচনা করি, ওই পার্টটুকু এখানে এস্টাবলিশ করা। যেহেতু এখানে একটা আলাদা এরিয়া আসতেছে কমিউনিকেশনের স্ট্যান্ডার্ডটাও আমরা এখানে আলোচনা করবো। এটা হচ্ছে 2201 কমিউনিকেশন হচ্ছে যে আমরা কতটুকু কম সময়ে বা কত দ্রুত ইনসিডেন্ট গুলোকে, রেসপন্স গুলোকে আমরা আমাদের ম্যানেজমেন্টকে জানিয়েছি বা ম্যানেজমেন্টের তরফ থেকে বা তাদের পক্ষ থেকে কি ধরনের ইনিশিয়েটিভ তারা গ্রহণ করেছেন। তাহলে ইফেক্টিভ কমিউনিকেটিং আইএস অডিট রেজাল্টস ইজ এসেনশিয়াল ফর এনশিওরিং দ্যাট অডিট ফাইন্ডিং লিড টু মিনিংফুল ইমপ্রুভমেন্ট, সিকিউরিটি, কমপ্লায়েন্স, গভর্নেন্স অ্যান্ড অপারেশনাল এফিসিয়েন্সি। এইগুলো কভার করার জন্য আইএসআকার যে স্ট্যান্ডার্ড আছে বা তাদের যে স্ট্যান্ডার্ড অনুযায়ী কমপ্লাই করতে হবে, আমাদের 3টা স্ট্যান্ডার্ড এখানে কভার করে। অডিট প্রসেস, এভিডেন্স, এই দুইটা আমরা আগে থেকে জানি, পাশাপাশি হচ্ছে কমিউনিকেশন, টাইমলি অ্যান্ড ইফেক্টিভলি কমিউনিকেশন। আমরা যখনই কোনো ফাইন্ডিং অবজারভেশন পাবো ওটা ইমিডিয়েট, কোনো ডিলে না করে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্টকে, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে আমরা জানাবো। আইএস অডিট রিপোর্ট শুড বি ক্লিয়ার, কনসাইজ অ্যান্ড
অ্যাকশনেবল। তাহলে রিপোর্টটা আমাদেরকে এমন ভাবে ড্রাফট করতে হবে বা প্রিপেয়ার করতে হবে, কারণ এটার মাধ্যমেই আমাদের ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেশনটা হচ্ছে, যেন এটা ক্লিয়ার থাকে, কনসাইজ থাকে এবং জার্গন ফ্রি থাকে। এখানে যদি এমন কোনো ওয়ার্ড বা এমন কোনো জার্গন বা এমন কোনো লেটার আমরা ব্যবহার করি যেটা আসলে আমার ক্লায়েন্ট বা আমার অডিটই বুঝতে পারে না, তাহলে ওইটা যদি আমরা রিপোর্টে দিই তাহলে কমিউনিকেশনটা প্রপার হবে না এবং তারা আমাদের রিপোর্টটা পড়ে বুঝতে পারবে না। কাজে একটা রিপোর্টের যে বেসিক কম্পোনেন্ট কি কি থাকবে, কন্টেন্ট কি কি থাকবে অডিটের ক্ষেত্রে আমাদের রিপোর্টের কমিউনিকেশনে, তার একটা তালিকা এখানে আছে। আমরা দেখি কি কম্পোনেন্ট অফ আইএস অডিট। কি কম্পোনেন্টের মধ্যে একদম কমন কম্পোনেন্ট যেগুলো, এগুলো এখানে আছে। এক্সিকিউটিভ সামারি, অডিট স্কোপ অ্যান্ড অবজেক্টিভ, মেথোডোলজি, টুলস ইউজ, কি কিভাবে আমরা কাজগুলো করেছি, ফাইন্ডিংস অ্যান্ড রিস্ক রেটিং, বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস, রিকমেন্ডেশন এন্ড অ্যাকশন প্ল্যান, কমপ্লায়েন্স গ্যাপ, স্ট্যান্ডার্ডের সাথে তাদের ইমপ্লিমেন্টেড কমপ্লায়েন্স বা পলিসি গাইডলাইনে কি কি গ্যাপ আছে, এবং ফাইনালি ম্যানেজমেন্টের রেসপন্সের জন্য আমরা তাদের কাছ থেকে রেসপন্স নিয়ে নিব, তারা কি কি কারেক্টিভ অ্যাকশন এখানে নিতে পারে। তাহলে আমাদের যে টপিকসটা ছিল এটা হচ্ছে কমিউনিকেট অডিট রেজাল্ট উইথ স্টেক হোল্ডার। তাহলে স্টেক হোল্ডারকে কমিউনিকেট করার জন্য আমাদের তিনটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে: অডিট প্রসেস, অডিট এভিডেন্স। কারণ ম্যানেজমেন্টকে যখন আমরা কোনো অবজারভেশন, কোনো কিছু ফাইন্ডিংস কমিউনিকেট করব, ম্যানেজমেন্ট আমাদের কাছ থেকে এটা ডিটেল চাইতে পারে বা তারা বলতে পারে যে এটা সঠিক না বা কিভাবে আপনারা এটা বুঝলেন। এই জন্য আমাদের কি করতে হবে, 1205 অনুযায়ী প্রপার এভিডেন্স মেনটেন করতে হবে। তারপর অডিটের যে কম্পোনেন্ট গুলো থাকবে, অডিট রিপোর্টের মিনিমাম কম্পোনেন্ট, এটাও আমাদের ফাইন্যান্সিয়াল অডিটের অনেক কিছুই কভার করে এর সাথে। এক্সিকিউটিভ সামারি, অডিট স্কোপ অ্যান্ড অবজেক্টিভ, মেথোডোলজি, টুলস ইউজড। টুলস বলতে আমরা কি কি এখানে লগ অ্যানালাইসিস করার ক্ষেত্রে বা পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে কি কি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি, এবং ওই অ্যাপ্লিকেশন গুলো অথরাইজ নাকি আনঅথরাইজ ভার্সন, এটাও আমাদেরকে তাদের জানাতে হবে। অডিট ফাইন্ডিংস গুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেন এটার ইম্প্যাক্ট এবং লাইকলিহুড বা সিভিয়ারিটি অনুযায়ী ম্যানেজমেন্ট এটাকে তাদের গাইডলাইনে ফলো করতে পারে, হাই ক্রিটিক্যাল এবং লো ক্রিটিক্যাল। যে কারণ কোন কোন এরিয়াতে আমরা আমাদের ফাইন্ডিংস গুলো দিচ্ছি, ওই ওই ফাইন্ডিংস গুলো অনুযায়ী তারা কি কারেক্টিভ মেজার বা কি কি স্টেপ নিবে, অ্যাকশন প্ল্যান কি করবে, ওই অনুযায়ী তারা তাদেরকে আমরা ক্যাটাগরি করে দিতে পারি। তারাও তাদের অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্ট্রং রিকোয়ারমেন্ট বা তাদের সিকিউরিটি পলিসি, ইনসিডেন্ট রেসপন্সের প্ল্যানিং, ডিজাস্টার রিকভারি প্ল্যানিং, বা ইনসিডেন্টের উপরে তাদের লাস্ট যে অ্যাকশন প্ল্যান ছিল, এগুলোর ভিত্তিতে তারাও তাদের ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে রিকমেন্ডেশন অনুযায়ী কাজ করতে পারে। এই অনুযায়ী আমরা আমাদের অবজারভেশন গুলোকে, ফাইন্ডিংস গুলোকে ক্লাসিফাই করে প্রেজেন্ট করবো তাদের কাছে। এবং আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশনেই কিছু কি স্টেক হোল্ডার বা কি ম্যানেজমেন্ট থাকে যাদের সাথে আমাদের রেগুলার কমিউনিকেট করতে হয়। এখানে কয়েক ধরনের কি ম্যানেজমেন্টকে হাইলাইট করা হয়েছে যাদের সাথে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আলোচনা করার প্রয়োজন হতে পারে। তাহলে কি প্রেজেন্টিং অডিট রেজাল্ট টু কি স্টেক হোল্ডার, এই আমাদের যে অডিটটা করছি সেই রেজাল্ট আমরা কাদের সামনে উপস্থাপন করবো বা কাদেরকে এটা আমাদেরকে প্রাইমারিলি জানাতে হবে। তাহলে সবার আগে যারা প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্টের চিফ, এদেরকে বলে সংক্ষেপে সি লেভেল এক্সিকিউটিভ। তো এখানে বলছি আমরা সিসো, সিআইও, সিএফও, সিইও। সিআইএসও বা সিসো হচ্ছে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, চিফ ইনফরমেশন অফিসার, চিফ ফিনান্সিয়াল অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার। এই লেভেলের যারা সি লেভেলের অফিসার, বা যদি আরো কোনো নাম থাকে, চিফ অপারেটিং থাকতে পারে, যে যারা থাকবে তাদেরকে আগে ফোকাস করে ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে তাদেরকে আগে জানাতে হবে বিজনেসের রিস্ক গুলো, এবং তারা তাদের জায়গা থেকে কিভাবে এটাকে মিটিগেট করার প্ল্যান করছে, কারণ তারাই যেহেতু পুরো অপারেশনটা মনিটর করে, অপারেশনটা কন্ডাক্ট করে। এরপরে আইটি সিকিউরিটি টিম মেম্বার, তারা চিফ না কিন্তু তারা আসলে ওইখানকার টিম মেম্বার, তাদেরকেই আসলে আমাদের সবার আগে অ্যাওয়ার করতে হবে যে এখানে একটা ভালনারেবিলিটি আছে, সিস্টেমে কি কি রিস্ক আছে এবং এটার জন্য কি কি রিমেডিয়েশন স্ট্র্যাটেজি তারা ফলো করতে পারে বা ইফেক্টিভলি কি কি পলিসি এখানে ইমপ্লিমেন্টেড আছে। এরপরে কমপ্লায়েন্স অফিসার, যারা যারা ওই প্রতিষ্ঠানে সিকিউরিটি কমপ্লায়েন্স নিয়ে কাজ করে, তাদেরকে জিডিপিআর বা আমাদের আইএসও 27001, সার্ভার বা আদার্স যত রিকোয়ারমেন্ট আছে কমপ্লায়েন্সে, তাদেরকে ওই অনুযায়ী গাইডলাইন দেওয়া বা এখানে কি কি কমপ্লায়েন্সের গ্যাপ আছে অ্যানালাইসিস করে জানানো। এরপর আছে ইন্টারনাল অডিটর এবং রিস্ক ম্যানেজমেন্ট টিম। ইন্টারনাল অডিটে যারা কাজ করে প্রতিষ্ঠানে, তাদেরও আসলে এরকম রিস্ক মিটিগেশন প্রসেস সম্বন্ধে প্রপার আইডিয়া থাকতে হবে, কাজে রিপোর্টটা বা তাদের ইনফরমেশন তাদেরকেও জানাতে হবে। ওভারঅল যারা আসলে প্রতিষ্ঠানের ওনার, তাদেরকে মানে বোর্ড অফ ডিরেক্টরসকে তাদেরকে একটা ওভারঅল সিকিউরিটি রিস্ক অ্যাসেসমেন্ট করে দিতে হবে এবং রিকমেন্ডেশন দিতে হবে, কারণ তারা যেহেতু টেকনিক্যালি হয়তো এই সাবজেক্টে এক্সপার্ট নাও হতে পারে, কিন্তু তারা যেহেতু বিজনেসের ওনার,
তাদেরকেই প্রপারলি জানাতে হবে এবং তাদেরকে শুধু অবজারভেশন বললে হবে না, অবজারভেশনের সাথে পাশাপাশি রিমেডিয়েশন কি বা রিকমেন্ডেশন গুলো কি সেটাও তাদেরকে প্রপারলি এনশিওর করতে হবে, যেন তারা তাদের জায়গা থেকে ইফেক্টিভলি এটি ইমপ্লিমেন্ট করতে পারে বা তারা বুঝে পরবর্তীতে পদক্ষেপ নিতে পারে। তাহলে এই পর্যন্ত আমরা যা জানলাম এটা হচ্ছে আমাদের কাদের সাথে এই রিপোর্টটা শেয়ার করতে হবে, মিনিমাম আমাদের কাদেরকে স্টেক হোল্ডারকে জানাতে হবে। আরেকটা পার্ট আছে, যখন আমরা অডিট কন্ডাক্ট করি তখন মিটিং করতে হয় তাদের সাথে। কি কি ভাবে আমরা মিটিং করি, যেহেতু এটা আমাদের প্রপার অডিট কমিউনিকেশনের সামারি, কন্ডাক্টিং অ্যান অডিট প্রেজেন্টেশন অর মিটিং এর ক্ষেত্রে আমরা কি কিভাবে আমাদের ক্লায়েন্টকে বা স্টেক হোল্ডারকে সবকিছু প্রেজেন্ট করতে পারি একটা সামারাইজড ওয়েতে। সামারাইজড কি অডিট ফাইন্ডিং খুব সংক্ষিপ্ত করে ড্যাশবোর্ড আকারে বা চার্ট আকারে অডিটের ফাইন্ডিংস গুলোকে প্রথমে উপস্থাপন করে তোলা, তারপরে ওইখান থেকে যেগুলো হাই রিস্ক ওই এরিয়াগুলোকে প্রথমে ফাইন্ড আউট করা। তার মানে সব অবজারভেশন সব পয়েন্ট আমরা একবারে আমাদের ক্লায়েন্টের সামনে বা অডিটির সামনে উপস্থাপন করবো। প্রথমে হচ্ছে সামারাইজড ওয়েতে ফাইন্ডিংস গুলোকে তুলে ধরবো, দেন পরবর্তীতে যেগুলো হাই রিস্ক ওইগুলো আমরা হাইলাইট করার চেষ্টা করব। এরপরে হাই রিস্ক যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর কারণে বিজনেসে কি কি ইম্প্যাক্ট হইতে পারে, ইম্প্যাক্ট অ্যানালাইসিস বা ইম্প্যাক্ট তাদেরকে ব্রিফ করা। এই ইম্প্যাক্টের কারণে তাদের ফাইন্যান্সিয়াল লস কি হতে পারে, লিগ্যাল পেনাল্টিস কি হতে পারে, অথবা বিজনেসের ক্ষেত্রে রেপুটেশনাল ড্যামেজ বা হ্যাম্পার কি হতে পারে, এগুলো ম্যানেজমেন্টকে প্রপারলি গাইড করা এবং তাদেরকে এনশিওর করা, জানানো। দেন হচ্ছে প্রোভাইড অ্যাকশনেবল রিকমেন্ডেশন, কারণ যেহেতু আমরা অবজারভেশন গুলো বললাম, প্রবলেম গুলো বললাম, তাহলে তাদেরকে আসলে এটাও বলতে হবে যে এখান থেকে তারা কিভাবে পরিত্রাণ পেতে পারে বা সলভ করতে পারে প্রবলেম গুলোকে। কেউ একজন হয়তো নয়েজ করছে, আমি তো ওনাকে মিউট করতে পারি না, যদি ক্যাপ্টেন থাকেন একটু সেটা ওনাকে মিউট মিউট করে করে দেন। দিচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম আমরা যে তাদেরকে বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে ব্রিফ করতে হবে, ফাইন্যান্সিয়াল লস বা লিগ্যাল পেনাল্টিজ বা রেপুটেশনাল ড্যামেজ কি হতে পারে। এর পাশাপাশি তাদের রিকমেন্ডেশনটাও বলতে হবে যে এইটার এগেনস্টে কি কি অ্যাকশন তারা নিতে পারে এটা রিমেডির কারণে বা এটাকে ইমপ্রুভ করার জন্য, এবং রিস্ক বেস অ্যাপ্রোচটাকে প্রায়োরিটাইজ করে দেওয়া যায়। তারা অনেকগুলো প্রবলেম থাকতে পারে, আমাদের হয়তো 10টা ফাইন্ডিংস থাকতে পারে, কোন এরিয়াতে তারা প্রথমে কাজ করবে এটাও আমাদের ম্যানেজমেন্টকে আমাদের কমিউনিকেশনের মাধ্যমে প্রায়োরিটাইজ করে দিতে হবে, যেন ওরা প্রায়োরিটি এরিয়াটা ফাইন্ড আউট করে ওই এরিয়াতে সবার আগে তাদের অ্যাকশন প্ল্যান ইমপ্লিমেন্ট করতে পারে বা ওই এরিয়াতে সবার আগে প্রবলেম থাকলে মিটিগেট করতে পারে, যেন বিজনেসের সিভিয়ারিটি বা ইম্প্যাক্টটা একটা কন্ট্রোল লেভেলে বা মিনিমাম লেভেলে হয়। দেন নেক্সট স্টেপ হচ্ছে যে কমিউনিকেশনের ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস কি। আমরা যদি কোনো রিপোর্ট বা কোনো কিছু আমাদের ক্লায়েন্টকে অডিটিকে প্রোভাইড করি, তাহলে বেস্ট প্র্যাকটিস কি যে এখানে খুব টেকনিক্যাল কোনো ওয়ার্ড থাকবে না, জেনারেলি কি বলে আন্ডারস্ট্যান্ডেবল এরকম ওয়ার্ড থাকবে, জার্গন ফ্রি ওয়ার্ড থাকবে। এবং শুধু রিপোর্টটা এরকম না যে শুধু আমরা একটা গদ্যের মতো রিপোর্ট দিয়ে দিলাম, শুধু রাইটিং দিলাম, এরকম না, প্রেজেন্টেবল ওয়েতে বা ইনফোগ্রাফিক ওয়েতে এটাকে প্রেজেন্ট করা। কারণ আমরা কোনো একটা নাম্বার শুধু লিখে দিলে ওইটা যতটুকু তার কাছে বোঝা যাবে, যদি এটা গ্রাফিক আকারে আমরা প্রেজেন্ট করি তাহলে তার কাছে আরেকটু সহজ হবে, বুঝতে পারবে বা তাকে বোঝানো সহজ হবে। ড্যাশবোর্ড থাকতে পারে, চার্ট থাকতে পারে, গ্রাফ করে দিতে পারি, বা আমরা হায়ারার্কি করতে পারি যে সবার উপরে একটা দিয়ে দিলাম 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম করে, যেই প্রবলেমটা সবচেয়ে বেশি সিভিয়ার এটা হাইলাইট করে আমরা ওইভাবে ভিজুয়াল রিপোর্টে নিয়ে আসলাম। এরপরে কিছু কম্পারিজন দেওয়া, যে ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি ওই ইন্ডাস্ট্রিতে যারা সবচেয়ে ভালো প্রতিষ্ঠান বা যারা বেঞ্চমার্কে টপ পজিশনে আছে তাদের সাথে এই প্রতিষ্ঠানকে কম্পেয়ার করা, বা আগের যে অডিট রিপোর্ট ছিল বা এর আগের যে প্রবলেমগুলো বা ভালনারেবল এরিয়াগুলো ছিল ওইগুলোতে এই মুহূর্তে কি ইমপ্রুভমেন্ট হয়েছে, এটাও একটা কম্পারেবল হতে পারে যে আমরা আগের যে পজিশনে ছিলাম ওই পজিশন থেকে প্রতিষ্ঠানটা এখন গ্রো করেছে বা এই ডেভেলপমেন্ট হয়েছে। এটাও একটা ম্যানেজমেন্টের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করবে ও তারা মনোযোগী হবে তাদের কাজের বা তার প্রতিষ্ঠানের অবজারভেশনগুলোর প্রতি। এবং ফাইনালি যেটা করা যায় যে আমরা বিভিন্ন সলিউশন এখানে ডিসকাস করতে পারি, শুধু প্রবলেমগুলো ফাইন্ড আউট করে তুলে না ধরে প্রবলেম রিলেটেড যে সলিউশনগুলো বা পসিবল সলিউশনগুলো যেটা যেটা অল্টারনেটিভ থাকতে পারে, 2-3টা অল্টারনেটিভ থাকলে ওটা বলে দেওয়া, তার মধ্যে থেকে তারা তাদের সুবিধা মতো বেস্ট পসিবল বা তাদের জন্য যেটা সুইটেবল সেটা তারা অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাকসেপ্ট করে তারা এটা ইমপ্লিমেন্ট করতে পারে। এরপরে হচ্ছে যে তাদের সাথে স্টেক হোল্ডারকে একটা ওপেন ডিসকাশনে নিয়ে আসা, ওপেন ডায়ালগে নিয়ে আসা। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে টপ ম্যানেজমেন্ট অনেক কিছু শেয়ার করতে চায় না, অনেক কিছু তারা হাইড করে রাখে বা অনেক কিছু তারা বলতে ভয় পায়। তো তাদেরকে আসলে ওই জায়গা থেকে ওপেন করে নিয়ে আসা, যেন তারা প্রপার ডায়ালগ সিস্টেমে ইনফরমেশনগুলো অডিটরের সাথে বা অডিট টিম মেম্বারের সাথে শেয়ার করে, যেন প্রপার অথেন্টিকেশনটা হয় এবং অর্গানাইজেশনের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী অডিটটা ফলো করা হইলো বা কমপ্লাই করা হইলো এটা যেন প্রপারলি কমপ্লাই করার সুযোগ থাকে। এগুলো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রিপোর্টের মিনিমাম বেস্ট প্র্যাকটিস ফলো গাইডলাইন, যে কিভাবে আমরা একটা রিপোর্টকে প্রেজেন্টেবল ওয়েতে প্রেজেন্ট করতে পারি।
এরপরে আমরা একটু আগে যেটা বললাম যে প্রায়োরিটাইজ করে দিতে হবে আমাদের পক্ষ থেকে। যখন আমরা কোনো কিছু প্রায়োরিটাইজ করতে যাবো তখন আমাদের ফাইন্ডিংস গুলোকে ক্যাটাগরাইজ করতে হবে। আমাদের ক্যাটাগরি করার ক্ষেত্রে সবচেয়ে কমন ক্যাটাগরি ছিল কি, আমরা বলেছিলাম যে হাই রিস্ক বা উইক অ্যাক্সেস কন্ট্রোল বা প্রোটেক্টেড সেন্সিটিভ ডাটা এরকম যদি থাকে, বা সিকিউরিটি পলিসি কোনো কিছু হ্যাম্পার হয়ে থাকে, তাহলে তাদের গাইডলাইন অনুযায়ী তারা বেস্ট প্র্যাকটিস ওয়েতে কত দিনের মধ্যে এটা কমপ্লাই করলে বেস্ট প্রতিষ্ঠানের জন্য, এটাও হয়তো আমরা তাদেরকে একটা সাজেশন আকারে দিতে পারি। তাহলে ডেভেলপিং অ্যাকশন প্ল্যানে তারা তখন আমাদের এই গাইডলাইন অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা ইমপ্লিমেন্ট করতে পারবে। তাহলে আইটি সিকিউরিটি টিমকে আমরা বলতে পারি যে এত দিনের মধ্যে করে ফেললে ভালো। আইটি অপারেশনাল টিম বা কমপ্লায়েন্স টিমকে আমরা তাদের গাইডলাইন অনুযায়ী হেল্প করতে পারি, যেন প্রায়োরিটাইজ করতে পারে তারা কোন কাজটা আগে করবে, কোন কাজটা আসলে সেকেন্ড বা নেক্সট স্টেপে করবে। এবং ফলো আপের ক্ষেত্রেও আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফলো আপ ডিজাইন করে দিতে পারি। এনশিওর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ফলো আপ, যে প্রবলেমগুলো হয়েছিল এই প্রবলেমগুলো সলভ হওয়ার পরে প্রপার ফলো আপ থাকবে, এবং এটার জন্য কোন ডিপার্টমেন্ট বা কারা আসলে অ্যাকাউন্টেবল হবে, কতদিন পর পর এটাকে রিভিউ করা যেতে পারে, এরকম আমরা একটা গাইডলাইন ক্লিয়ার রোল এবং ডেডলাইন দিয়ে ডিফাইন করতে পারি, এবং তারা কারেক্টিভ অ্যাকশনগুলি নিতে পারে। এবং যদি কোনো প্রতিষ্ঠানে এরকম অডিট কমপ্লিট হয়ে যায় এবং ওইখানে কিছু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের রিকোয়ারমেন্ট থাকে, অডিট ফাইন্ডিংস গুলোকে সলভ করার পরেও মনে হয় যে এটা আসলে একটা রিভিউ মনিটরিং এর প্রয়োজন আছে, তখন একটা কমপ্লিট এস্টাবলিশমেন্ট দরকার, অনগোয়িং রিস্ক মনিটরিং বা রিস্ক মিটিগেশন প্ল্যান, যেন এটা রেগুলার বেসিসে প্রতিষ্ঠান করতে পারে। তো রেগুলার বেসিসে যেটা হতে পারে ফিজিক্যাল কন্ট্যাক্ট হতে পারে, বা অডিটরকে ডেকে অ্যানুয়ালি অডিট কন্ট্যাক্ট করতে পারে। তাহলে কি হয়, কন্টিনিউয়াস সিকিউরিটি মনিটরিং, রেগুলার ভালনারেবিলিটি স্ক্যান অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং, অ্যানুয়াল আইএস অডিট বা সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসটা ওই কোম্পানিতে অ্যাপ্লাই করা, ওই কোম্পানির যারা অর্গানাইজেশনের টিম মেম্বার বা যারা আছে তাদেরকে ওইভাবে বেস্ট প্র্যাকটিস ওয়েতে রেডি করা, বা হিউম্যান রিসোর্সকে এভাবে ট্রেন আপ করা। এইটার মাধ্যমে আমরা ওই প্রতিষ্ঠানে আমাদের অডিটের রিকোয়ারমেন্টগুলো কমিউনিকেট করে বেস্ট প্র্যাকটিস ওয়েতে তাদেরকে ইমপ্লিমেন্ট করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে হেল্প করতে পারি। তাহলে আমাদের এই টপিকসটা ছিল হচ্ছে কমিউনিকেট অডিট রেজাল্ট অ্যান্ড মেক রিকমেন্ডেশন টু কি স্টেক হোল্ডার থ্রু মিটিং অ্যান্ড অডিট রিপোর্ট। তাহলে আমরা এইটার বেসিক বুঝতে পারলাম কিনা দেখি, আমরা শুরু থেকে আবার একটু বলে আসি। প্রশ্ন থাকলে আমাকে শেয়ার করবেন। আমাদের এখানে টপিক ছিল কমিউনিকেট অডিট রেজাল্ট অ্যান্ড মেক রিকমেন্ডেশন টু কি স্টেক হোল্ডার। অডিট মিটিং এর মাধ্যমে আমরা কিভাবে রিপোর্টটা আমাদের এখানে কমিউনিকেট করতে পারি। এখানে আমরা তিনটা স্ট্যান্ডার্ডের মধ্যে দুইটা আমরা আগে থেকে জানি, এখানে একটি স্ট্যান্ডার্ড বেশি আসছে কমিউনিকেশনের জন্য। দেন অডিট রিপোর্টের কি কম্পোনেন্ট, যেটা আমাদের ফাইন্যান্সিয়াল অডিটের সাথে অনেকটুকুই মিল আছে, রিস্ককে প্রায়োরিটাইজ করা, এবং কি স্টেক হোল্ডারদের সাথে আমাদের কমিউনিকেশন, স্টেক হোল্ডার কারা, তাদের সাথে কিভাবে কমিউনিকেট করব, এবং কমিউনিকেশনের অ্যাপ্রোচটা কি হবে। এরপর রিকমেন্ডেশন অ্যান্ড তাদেরকে প্রায়োরিটাইজ করে দেওয়া। ফাইনালি হচ্ছে অনগোয়িং রিস্ক মনিটরিং বা রিস্ক অ্যাসেসমেন্ট, পোস্ট রিভিউ অ্যাসেসমেন্ট কন্টিনিউ করা। দেন আমাদের নেক্সট একটা কন্টেন্ট আছে, কন্ডাক্ট অডিট ফলো আপস টু ডিটারমাইন whether appropriate actions have been taken by management in a timely manner। আমাদের ওই পাঁচটা কম্পোনেন্টের মধ্যে এটা হচ্ছে শেষ কম্পোনেন্ট। তো এইটা বোঝার জন্য আমরা একটু নিজেরা চিন্তা করি যে এই পর্যন্ত আমরা যে চারটা কম্পোনেন্ট সম্বন্ধে আলোচনা করলাম, ওই চারটার পরবর্তীতে এটা হচ্ছে যে আমরা যে ফলো আপটা দিব ক্লায়েন্টকে বা আমাদের অডিট টিম মেম্বারের মাধ্যমে ওই অর্গানাইজেশনকে, তাহলে ওইখানে আমাদের কি কি অবজারভেশন ছিল, উইক এরিয়াগুলো ছিল, যেগুলো সিকিউরিটি উইকনেস বা কমপ্লায়েন্সের রিকোয়ারমেন্ট বা কমপ্লায়েন্সের সাথে গ্যাপ, বা ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রোটেকশন গ্যাপ, বা ইনফরমেশন সিকিউরিটি প্রোটেকশন রিকোয়ারমেন্ট, এইগুলো সবগুলো আমাদেরকে একটা ফলো আপের মধ্যে আসতে হবে। তাহলে এখানে বলছে অডিট ফলো আপস আর এসেনশিয়াল টু ভেরিফাই দ্যাট ম্যানেজমেন্ট হ্যাজ ইমপ্লিমেন্টেড কারেক্টিভ অ্যাকশনস ফর আইডেন্টিফাইড রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স গ্যাপ। এখন যদি অডিটরকে ম্যানেজমেন্ট এই অ্যাক্সেস না দেয় তাহলে তো অডিটরের কিছু করণীয় নাই। বাট এটা আমরা অডিটের সময়ই একটা অ্যাপ্রোচ রাখি, বা আমরা একটা প্রপোজাল রাখি যে আমরা যে কাজটা ডেভেলপ করলাম বা যেটা আমরা ফাইন্ডিংস দিলাম 3 মাস পরে আরেকটা রিভিউ করতে হবে। এটা অনেক সময় ক্লায়েন্ট অ্যাডিশনাল ফি দেয়, বা অনেক সময় দেখা যায় যে মূল ফি এর সাথেই এটা একটা অ্যাডেড সার্ভিস হিসাবে কাজ করে, বা যেটাকে আমরা ইন্টিগ্রেটেড ওয়েতে বলি যে আমরা 3 মাস পর একটা রিভিউ করে দিব। এই আইএস অডিটের ক্ষেত্রে এটা থাকে, বাট ফাইন্যান্সিয়াল অডিটের ক্ষেত্রে এটা সব ক্ষেত্রে থাকে না বা প্রয়োজন হয় না। তাহলে পরবর্তী ধাপ যেটা করতে হবে, তাহলে ওই সময় আমাদের একটা সিকিউরিটি উইকনেস বা যে এরিয়াগুলো আমরা এর আগে প্রবলেম হিসেবে অ্যাড্রেস করেছিলাম ওইগুলোর কি কি কারেক্টিভ মেজারমেন্ট নেওয়া হয়েছে, কি কমপ্লায়েন্স এনশিওর করা হয়েছে, ওইটা আমরা ভেরিফাই করে দেখব। ভেরিফাই করার প্রক্রিয়াটা দুইভাবে, একটা হচ্ছে যে অডিটের একটা ফলো আপ, আবার আরেকটা হচ্ছে প্রপার ইভালুয়েশন অ্যাসেস, এবং আমাদের এর আগের যে টুলস আমরা ব্যবহার করেছিলাম সেই টুলস গাইডলাইন অনুযায়ী অডিটটা কন্ডাক্ট করা। তাহলে এইখানে আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে আমাদের আগের অডিটের অবজারভেশন কি কি ছিল, এবং ওইখানে রিস্ক মিটিগেশন বা রিস্কের পয়েন্টে কোনো
সিকিউরিটি গ্যাপে কি কি অবজারভেশন বা কি কি মনিটরিং এর জন্য পরবর্তী ধাপে রিকমেন্ডেশন দেওয়া ছিল, তাহলে ওই অনুযায়ী রিস্ক মিটিগেশন প্ল্যান, তারপরে কমপ্লায়েন্সের ভ্যালিডেশন, কমপ্লায়েন্স যদি গ্যাপ থেকে থাকে পরবর্তী এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা, তারপরে কোনো জায়গায় যদি কন্ট্রোল গ্যাপ থেকে থাকে বা কন্ট্রোলে উইকনেস থাকে তাহলে ওইটাকে অ্যাসেস করে কন্ট্রোল ইফেক্টিভনেসটাকে ডেভেলপ করা বা ডিটারমাইন করা বা ওই ওই জায়গাগুলোতে ইমপ্রুভ করে সিকিউরিটি এবং গভর্নেন্সটাকে এনশিওর করা। যে সব সমস্যার কারণে যে প্রতিষ্ঠান বা যে টিম মেম্বাররা অ্যাকাউন্টেবল তাদের অ্যাকাউন্টেবিলিটি এনহ্যান্স করা বা এটা রিপোর্টিং আকারে ইমপ্লিমেন্ট করা এবং রিকমেন্ডেশন করা, যাদের যেন তারা প্রপারলি জানতে পারে যে কার জন্য কি বা কারণে এই ধরনের উইকনেস গুলো ছিল। প্রিভেন্টিং রিসোর্সেস ফর অফ ইস্যুস, তাহলে রিকারেন্স ইস্যুস, তাহলে একই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এই জন্য সিকিউরিটি ইমপ্রুভমেন্ট বা কি কি কারেক্টিভ মেজার এখানে নেওয়া হয়েছে এইটা যেন প্রপারলি আমরা আমাদের ইমপ্লিমেন্টেশন টিম মেম্বারকে সবাইকে ফলো আপ করতে পারি এবং ইমপ্লিমেন্টেশনে এদেরকে এনশিওর করতে পারি। তাহলে এই যে আমরা ইমপ্লিমেন্টেশন বা আফটার অডিট ফলো আপটা করবো, এটার একটা প্রপার প্রসেস দরকার, অপারেশনাল একটা গাইডলাইন দরকার। তাহলে অপারেশনাল গাইডলাইনটা অবশ্যই তাদের রেসপন্সিবিলিটি অনুযায়ী অ্যাসাইন করা থাকবে, আইটি সিকিউরিটি টিম মেম্বার, কমপ্লায়েন্স অফিসার, আদার স্টেক হোল্ডার প্রত্যেকের গাইডলাইন অনুযায়ী এটার একটা রিকোয়ারমেন্ট এখানে ফলো আপ দেওয়া থাকবে। এটা নিচে নামাইলে একসাথে পড়া যাবে। তাহলে এস্টাবলিশিং অডিট ফলো আপ প্রসেসের ক্ষেত্রে আমাদের দুইটা প্রসেস মিনিমাম ফলো করতে হবে। একটা হচ্ছে ডিফাইন ফলো আপ স্কোপ এন্ড রেসপন্সিবিলিটি, যে আমরা কি কি এরিয়া ফলো আপ করব, আর পরেরটাতে হইতেছে যে যেটা আমরা ফলো আপ করবো ওইটাতে কতদিন পর পর ফলো আপ করবো এবং রিস্ক লেভেলটা কি হবে, আমরা কোন লেভেলে আসলে রিস্কটাকে এখানে মিটিগেট করতে চাই বা ডেভেলপ করে নিয়ে আমাদের ফলো আপটা কন্টিনিউ করতে চাই। তাহলে ক্রিটিক্যাল রিস্ক হলে কতদিন পর পর করতে হবে, হাই রিস্ক হলে কতদিন, হ্যাঁ, মিডিয়াম রিস্ক এবং লো রিস্ক, এই এরিয়াগুলো এখানে ডিফাইন করা। দেখেন এখানে আমরা চারটা এরিয়ার পাশে লিখছি কি যদি ক্রিটিক্যাল কোনো রিস্ক থাকে সেটাকে অবশ্যই 30 দিনের মধ্যে বা 30 দিন পর পর ইন্টারভেলে রিভিউ করতে হবে। হাই রিস্ক হলে 60 ডেজ পর পর রিভিউ করতে হবে, মিনিমাম 60 ডেজ মধ্যে এটাকে রিভিউ করতে হবে। মিডিয়াম রিস্ক হলে 90 ডেজ এবং লো রিস্ক হলে 6 থেকে 12 মান্থের মধ্যে রিভিউ করা বা গ্যাপ অ্যানালাইসিস করে প্রপার রিপোর্টিং বা প্রপার ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টে এনশিওর করা। তো আমরা এই যে 60 দিন 90 দিন বা আরো সময় ধরে ধরে রিভিউ করব, রিভিউ করলে এখান থেকে কি রেজাল্ট হয়, কি লগ রিপোর্ট হয় বা স্ক্রিনশট বা সিস্টেম কনফিগারেশন, এগুলো আমাদেরকে টেকনিক্যালি কন্ট্রোল করতে হবে, পলিসি প্রসিজার অনুযায়ী গাইডলাইন অনুযায়ী আপডেট করতে হবে। তাহলে এখানে কি বলছি, অডিটর শুড গেদার এভিডেন্স টু কনফার্ম whether the corrective actions have been properly implemented। কি কি করছে, টেকনিক্যাল কন্ট্রোল আমরা চেক করব, কি লগ রিপোর্ট দেখবো, স্ক্রিনশট দেখবো উনি কোন সময় চেক করেছে, তারপরে সাথে কি রিপোর্ট ইস্যু করেছে, সিস্টেম কনফিগারেশনে কোনো পরিবর্তন হয়ে থাকলে সেই কনফিগারেশনটা আমরা রিকনফিগার করব বা পারফর্ম করব। পলিসি অ্যান্ড গাইডলাইন যদি আপডেট করা লাগে তাহলে আপডেট করছে, কিভাবে আপডেট করছে, ইউজাররা কিভাবে ট্রেনিং নিয়েছে, ইউজারদের রেকর্ড কিপিং পদ্ধতি কি ছিল, এগুলো আমরা চেক করে দেখবো যে আসলে প্রপারলি তারা এটা গাইডলাইন গুলো ফলো করেছে কিনা। কমপ্লায়েন্স ডকুমেন্টেশন, রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট, রেগুলেটরি কমপ্লায়েন্সের জন্য যদি কোনো আমাদের কোশ্চেনিয়ার থাকে সেটা আমরা ফলো আপ করে তাদের কাছ থেকে জেনে নিব। ফাইনালি টেস্ট রেজাল্ট, টেস্ট রেজাল্টের ক্ষেত্রে দেখবো যে আমরা কিছু সিস্টেম জেনারেটেড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট বা টেস্ট থাকে বা ডিজাস্টার রিকভারি টেস্ট থাকে, ওই টেস্টগুলো আমরা যে রিলেটেড টুলস আছে এগুলো ব্যবহার করে কমপ্লাই করব বা ওইখান থেকে আমরা আমাদের অপটিমাম বেঞ্চমার্ক রেজাল্টটা জানার চেষ্টা করব। আর এটার আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যখন আমরা টেকনিক্যাল টেস্টিং করব, টেকনিক্যাল টেস্টিংটা যেন অবশ্যই গাইডলাইন অনুযায়ী ভালনারেবিলিটি স্ক্যানিং বা হচ্ছে পেনিট্রেশন টেস্ট অথবা অ্যাক্সেস কন্ট্রোল রিভিউ এরকম গাইডলাইন অনুযায়ী হয়। কারণ গাইডলাইনের বাইরে যদি টেস্টিং করা হয় তাহলে ওই টেস্টিং এর যে রেজাল্ট আসবে আর প্রিভিয়াসলি অডিটের যে রেজাল্ট ছিল দুইটার মধ্যে অনেক বেশি গ্যাপ হয়ে যাবে। অনেক বেশি গ্যাপ হলে তখনই রিপোর্ট নিয়ে আসলে কম্পারেবল কিছু বোঝা যায় না বা কি করতে হবে এটা ক্লিয়ার হওয়া যায়, তখন আবার রি অডিট বা আরেকটা অডিটের প্রয়োজন হতে পারে। এই জন্য যে প্রথম অডিটে যে গাইডলাইনে যে টুলস মেনে করা হয়েছে ওই টেকনিক্যাল ডাটা স্পেসিফিকেশন মেনেই পরবর্তী অডিটটাও কমপ্লাই করতে হবে, পরবর্তী রিভিউটাও কমপ্লাই করতে হবে। এবং রিভিউর পরে যদি কোনো গ্যাপ থেকে থাকে বা পরবর্তীতেও কোনো ভালনারেবিলিটি থেকে থাকে ওইটাকে অ্যাসেস করা, ওইটা অ্যাসেস করে আমাদের যে টেকনিক্যাল গাইডলাইন বা আইটি গভর্নেন্স আছে, ডাটা পলিসি গাইডলাইন আছে, জেনারেল প্রোটেকশন রুলস আছে, এগুলো ফলো আপ করে রিস্কটা কোন লেভেলে আছে এটাকে রিঅ্যাসেস করে আবার ম্যানেজমেন্টকে নোটিফাই করতে হবে, জানাতে হবে। এটার জন্য ম্যানেজমেন্টকে একটা রিকমেন্ডেশন দিতে হবে, ম্যানেজমেন্ট যেন নিউ রিকমেন্ডেশন অনুযায়ী পরবর্তী স্টেপগুলো নিতে পারে। এবং অ্যাডিশনাল যদি কোনো রিসোর্স বা কোনো মেজার্সের প্রয়োজন হয় তাহলে সেটাও আমাদের একটা রাইটিং এর মাধ্যমে প্রপার কমিউনিকেশনের মাধ্যমে কনফার্ম করতে হবে। দেন আমরা ফলো আপ রিপোর্ট দিব, ফাইনাল রিপোর্টটা সাবমিট করব ক্লায়েন্টের কাছে। ফাইনাল রিপোর্ট সাবমিট করার পরে ক্লায়েন্ট ওখানে রেসপন্স দিবে এবং ফাইনাল রিপোর্টের কন্টেন্ট কি হবে ওই একই রকম আমাদের আগের যে রিপোর্টের কন্টেন্ট ছিল, রিপোর্ট সামারি, ফলো আপের স্কোপ,
হ্যাঁ, প্রিভিয়াসলি কি ফাইন্ডিং ছিল, ওই ফাইন্ডিং এর সাথে এখন কি পরিবর্তন আসছে, কি কি কারেকশন নিতে হবে, ইভিডেন্স বা ইম্পর্টেন্স ইমপ্লিমেন্টেশনে কি কি এরিয়াতে কাজ করতে হবে, গ্যাপ যেগুলো ছিল সেই গ্যাপের ক্ষেত্রে কিভাবে গ্যাপটা অ্যানালাইসিস করেছে এবং গ্যাপ কতটুকু এখনো আছে এবং ওই গ্যাপটা কিভাবে মিটিগেট করা যায়, এইগুলো প্ল্যান সহ ম্যানেজমেন্টের রেসপন্স সহ নেক্সট স্টেপ আমরা ডিফাইন করে দেবো। এখানেও আবারও যখনই কোনো রিকমেন্ডেশন আমরা দিব, রিকমেন্ডেশন দিলেই ফলো আপের ক্ষেত্রে হাই লো বা ক্রিটিক্যাল এরিয়াগুলো ডিফাইন করে তাদেরকে রিপোর্ট সাবমিট করতে হবে। ফাইনালি হচ্ছে যে আমাদের একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বা আফটার ফলো আপ বা প্রতিষ্ঠানে ওই আইটি সিকিউরিটি সিস্টেমটা যখন ইমপ্লিমেন্টেড থাকবে, এটা যেন কন্টিনিউয়াস একটা মনিটরিং এস্টাবলিশমেন্টের মধ্যে থাকে, এই জন্য একটা কন্টিনিউয়াস মনিটর এস্টাবলিশমেন্ট করা। এখানে নিচে কয়েকটা পয়েন্ট আছে, কন্টিনিউয়াস কিভাবে করা যায়, ইমপ্লিমেন্টেড অটোমেটেড রিস্ক ট্র্যাকিং সিস্টেম যদি সিস্টেম ডেভেলপমেন্ট করে নেওয়া যায়, এরপর রেগুলার সিকিউরিটি অ্যাসেসমেন্ট, সেটা কোয়ার্টারলি, অ্যানুয়ালি বা হাফ ইয়ারলি, যেটা রিকোয়ারমেন্ট কোম্পানির গাইডলাইন অনুযায়ী, এরপর অনগোয়িং ট্রেনিং, কারণ আমাদের যে রিসোর্স আছে তারা যদি ট্রেন আপ হয়, তারা যদি প্রপার এডুকেট হয়, সিস্টেম সিকিউরিটি অ্যাওয়ারনেসটা তাদের থাকে, তারা প্রপারলি অপারেশনটা করতে পারবে। এরপরে অ্যাডপ্ট কন্টিনিউয়াস কমপ্লায়েন্স মনিটরিং টু স্টে অ্যালাইন্ড উইথ রেগুলেশনস। রেগুলেশন যখন যে রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছে ওইগুলোর সঙ্গে প্রত্যেক কোয়ার্টারে বা একটা ইন্টারভেল পর পর চেক করে ওই রিকোয়ারমেন্ট গুলো আমাদের ইনস্টিটিউশনে বা ওই অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করে দেওয়া। এই হলো আমাদের ওভারঅল আজকের যে কম্পোনেন্ট গুলো আমাদের পড়ার আলোচনা করার ব্যাপার ছিল, আমরা ওভারঅল একটা শেয়ার করলাম। এখন আপনারা একটু গো থ্রু করে আমাকে যদি বলেন যে আমরা আবারও কোনো এরিয়াতে প্রবলেম ফেস করছি কিনা, নাকি আমরা পরবর্তী ক্লাসের জন্য নতুন টপিক চিন্তা করব, বা আমাদের পরবর্তী ক্লাস কি পরীক্ষার আগে আর হবে কিনা। আমাদের কি পরীক্ষার আগে 27 তারিখ না কয় তারিখ স্যার পরীক্ষা? আমাদের পরীক্ষার আগে আইটি ক্লাস হওয়ার সম্ভাবনা একটু কম, কারণ আমাদের কর্পোরেট ল আর অডিট থেকে ক্লাস একদম কম হয়েছে। কর্পোরেট লতে মাত্র 3টা, আর অডিট অ্যান্ড অ্যাসুরেন্সে মাত্র 4টা হয়েছে। ওগুলা কভার করার জন্য চেষ্টা করবে স্যার। ওভারঅল অবশ্য আমাদের এইদিকে সব মিলিয়ে আমরা একটু কাভার আইটিতে চেষ্টা প্রগ্রেস করছি। বেশি স্যার। জি স্যার, এফএম হ্যাঁ, আইটি এগুলোতে প্রগ্রেস অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই হিসাবে হয়তো আমাদের যদি ক্লাস নাও পাওয়া যায়, আমরা এটাকে যদি শেষ ক্লাস বা মনে করি যে এটাই আমাদের ক্লোজিং ক্লাস, তাহলে অ্যাটলিস্ট 5টা লার্নিং অবজেক্টিভের আমাদের সবার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং গ্রো করেছে, চেষ্টা করেছি আমরা গ্রো করার। আমরা জানি না কতটুকু গ্রো করেছে, আমাদের লেভেল থেকে এফোর্ট থাকে সবসময়ই। আর হচ্ছে আরেকটা বিষয় যে এমসিকিউ নেচারের প্রশ্ন হবে, তো আমাদের যদি বেসিক গুলো বা টপিকস গুলো সম্বন্ধে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে প্রপার, তাহলে সুবিধা যেটা হয় যে আমরা পরবর্তীতে সঠিক অ্যান্সার করতে একটু কনফিউশন কম হবে বা আমরা সঠিক অ্যান্সারগুলি করতে পারবো। এই টপিকস গুলো নিয়েই আমাদের এই জন্য ডিটেল আলোচনা করেন। আমরা যদি ওই এমসিকিউ ধরে একটা একটা প্রশ্ন আলোচনা করতাম, তাহলে অসুবিধা বা সুবিধা যেটাই হয়, হয়তো কারোর কাছে এটা পছন্দনীয় হতে পারে, ওই কয়েকটা টপিক সম্বন্ধে আমরা জানতাম। কিন্তু এখন যেহেতু ওভারঅল কন্টেন্ট সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হলো, এখন যেখান থেকে আপনি এমসিকিউ পড়েন অ্যাটলিস্ট বুঝতে আপনার খুব বেশি সময় লাগবে না বা খুব বেশি টাফ হবে না। এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আপনারা আপনাদের ওপিনিয়ন শেয়ার করতে পারেন। 28 তারিখে একটা ক্লাস শিডিউল আছে স্যার, এখন হবে কিনা এটা বলা যাচ্ছে না। আচ্ছা, হইলে যদি হয় তাহলে আমরা এই টপিকসটা নিয়েই আমাদের যে সিসার রিভিউ ম্যানুয়াল আছে ওইখান থেকে কিছু এরিয়া আমরা কভার করবো, যদি হয়। এটা আমরা আগে থেকে ক্লিয়ার করে রাখলাম। যদি আমরা ক্লাস পাই, তাহলে আমাদের যে লার্নিং অবজেক্টিভ 5 যেটা আমরা আজকে আলোচনা করলাম, এটা তো আমরা বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে নিয়ে আসছি, তখন এটা আমরা আমাদের রিভিউ ম্যানুয়ালের সাথে ম্যাচ করানোর চেষ্টা করব। কিছু মিলবে, কিছু হয়তো মিলবে না, বাট কিছু করার নাই, কারণ ম্যানুয়ালে অনেক ডিটেইল লেখা। ম্যানুয়াল হয়তো 150 পাতার, 150 পাতার ম্যানুয়াল একটা ক্লাসে আসলে কভার করা কোনোভাবেই সম্ভব না। দেখা যাবে যে একটা টপিক্সের মধ্যে আমাদের সময় চলে যাবে পুরোটা। জি স্যার। তো এটা একটু দেখি স্যার আমরা আজকে দেখি। জি স্যার প্লিজ। আজকে মেটেরিয়ালটা কি আমাদের শেয়ার করবেন স্যার? অবশ্যই, না হলে তো আপনারা করবেন কিভাবে, আমি শেয়ার করে দিচ্ছি আপনার মধ্যেই। স্যার এটা তো শেয়ার করবেন, এর বাইরে কি আর কোনো ম্যাটেরিয়ালস আছে কিনা আপনার কাছে এর স্যার? বাইরে প্লিজ। আমাদের ওই যে বললাম সিস্টার রিভিউ ম্যানুয়াল আপনাদের কাছে অলরেডি এটা আছে। জি জি। স্যার আমাদের আরেকটা ক্লাসে স্যার মানে পুরোটা সিলেবাসের উপরে একটু স্যার আজকে যেরকম ভাবে বলছেন এরকম ভাবে যদি স্যার আমাদেরকে একটু সামারাইজ করে দেন, তাহলে স্যার আমি মনে করি স্যার আমাদের জন্য আরো একটু ভালো হবে। আপনার ওপিনিয়নটা আমরা জানলাম। আমরা যদি আরেকটা ক্লাস পাই আমি, তাহলে আমাদের যে 5টা চ্যাপ্টার আছে ওভারঅল আমি একটা গোথ্রো করার চেষ্টা করবো। আর আমার আন্ডারস্ট্যান্ডিং যে মতিন ভাই হচ্ছে আইটি এক্সপার্ট মানুষ, উনি যা পড়িয়েছেন ইনশাআল্লাহ আমার চাইতে অবশ্যই ভালো পড়িয়েছেন, এটা আমার আইডিয়া আর কি। আপনাদের ওপিনিয়নটা স্যার হয়তো। আমরা জি স্যার আপনার সাথে একমত স্যার, তবে আপনি স্যার আমাদেরকে সুন্দরভাবে মানে সেক্টর লেভেলের পড়াটাই মনে হয় পড়াচ্ছেন আর কি, আমার ভিউটা এমনই। কারণ মতিন ভাই তো আইটিতে এক্সপার্ট মানুষ, উনি কিন্তু আইটিতেই পড়ালেখা করা মানুষ। জি স্যার, স্যার বলছে স্যার, স্যার হ্যাঁ হ্যাঁ। পড়াচ্ছে সুন্দর, আপনার স্যার ভালোই পড়াচ্ছে।
কারণ আমাদের পড়াগুলো হয় যে সিএ কেন্দ্রিক, আমরা যেমনি করে কাজ করতে অভ্যস্ত বা যেভাবে অন্য পড়ালেখা করি তার সাথে ম্যাচ করে। আর মতিন ভাই হচ্ছে টপিকস রিলেটেড, একদম ডিটেইল অ্যানালাইসিস করেন। জি স্যার। জি স্যার। ঠিক আছে, আমরা যদি নেক্সট ক্লাস পাই আমি চেষ্টা করবো আপনাদের যে এক্সপেকটেশনটা আছে ওভারঅল একটা ওভারভিউ দেওয়ার। ইনশাআল্লাহ আমি অল্প সময়ের মধ্যে সবগুলো টপিকসের একটা ওভারভিউ দিব, কারণ আমার তো অনেক বছর ধরে এই টপিকসের সাথে কাজ করার অভিজ্ঞতা। কাজেই ডকুমেন্ট না থাকলেও আমি কিছু জায়গায় বলে দিতে পারবো আর কি। আপনারা যদি আমাকে এমনিও প্রশ্ন করেন কিছু এরিয়া, আমি এমনিতেই আপনাদেরকে শেয়ার করতে পারবো, আমার একটা আইডিয়া আছে। তারপরেও যদি স্পেসিফিক প্রশ্ন থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বা যদি ক্লাস হয় তাহলে আমাকে প্রশ্ন আগে ইমেইলে দিয়ে দিয়েন, তাহলে ভালো হবে। ঠিক আছে স্যার। এটা হয়তো একটা ভালো অ্যাপ্রোচ হবে, তাহলে আমাদের স্পেসিফিক এরিয়াগুলো কভার হয়ে যাবে।